আমার মনে হয় তাতে কি আমরাও দায়ী। আমরা হয়তো ফেস ভ্যালু তৈরি করতে পারিনি, আমাদের দিয়ে হয়তো টিআরপি হবে। আমি একটাই বলছি নিউ জেনারেশনের কাছে, টিকিট কেটে যদি দর্শক না আসে শিল্প বাঁচবে কি করে? আমরা খাবো কি? মানে এত নিচু করা, মানুষ মানুষকে ছোট করার প্রবণতা, মানে সবসময় আমি শ্রেষ্ঠ, অন্য খারাপ। কিন্তু তাকে আর মেনলি তার রূপ নিয়ে বলাটাকে আমি তীব্র প্রতিবাদ জানাই। মোটা ডকা, তাকে বুড়ো ভাম, বৃদ্ধা মানে বুড়ি বুড়ো, এইসব ল্যাঙ্গুয়েজ, এইসব কালো কুৎসিত, এইসব তো অপরাধ আমার মনে হয়। নমস্কার, স্বাগত জানাই প্রিয়াঙ্কা তপাদার পডকাস্ট চ্যানেলে। আজকে আমার সাথে আমার যিনি গেস্ট রয়েছেন, ওনার নাম শ্রী গুরু কোহিনূর সেন বরাট। আমাদের সকলের খুব প্রিয় কাকামণি, আমাদের বুবুন স্যার। তার কাছ থেকে জানতে পারবো অনেক শিক্ষণীয় জ্ঞান, অনেক নাচের জার্নি, তার জীবনেও অনেক যে ঘটেছে, অনেক স্ট্রাগল রয়েছে, সেই সব স্ট্রাগল সম্পর্কে। এবং তার সাথে সাথে আমাদের শুধু যে নাচ নিয়ে আলোচনা হয়েছে তা কিন্তু নয়, আমাদের দৈনন্দিন জীবনেও অনেক কাজে লাগার মতন কথাও কিন্তু তিনি বলেছেন। এই জন্য আমাদের এই পুরো পডকাস্টটাতে সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভুললে কিন্তু হবে না সাবস্ক্রাইব করতে, ভালো লাগলে লাইক করতে এবং তার সাথে একটু কমেন্ট করে উৎসাহ করতে। কি হচ্ছে সেটা তো পরে আসবই, তার সাথে একটু জানাই আমার সাথে আজকে আছে আমাদের সকলের প্রিয় কাকামণি, মানে শ্রী কোহিনূর সেন বরাট, গুরু শ্রী কোহিনূর সেন বরাট। তাকে আমরা সবসময় ছোটবেলা থেকে পেয়েছি নাচের জগতে। আমরা সবাই জানি যারা ডান্সার মানুষ, নাচের জগতে উনি একটা বিরাট ভূমিকা পালন করেন। এবং শুধু আমাদের ইন্সপিরেশন হিসেবে নয়, আমাদের নাচ কীরকমভাবে আমরা ছোটোবেলা থেকে যেহেতু পেয়েছি, নাচ কীরকমভাবে আমাদের তৈরি হচ্ছে, কীরকমভাবে আমরা ঠিক ভুল করছি, সব ক্ষেত্রে কাকামণির আশীর্বাদ কিন্তু সবসময় আমার সাথে ছিল। তাই আজকে প্রথম পডকাস্ট আমার কাকামণির সাথে। কেমন লাগছে তোমার এখানে এসে? খুবই ভাল লাগছে, কেননা আমার সেই ছোট্ট প্রিয়াঙ্কা, সে এত বড় হয়ে গেছে এবং তার কাছে আমি আজকে ইন্টারভিউ দিচ্ছি, ভাবা যায়? এটা তো খুবই আনন্দ এবং গর্বের বিষয়। থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমাকে আমার প্রথম একটা জিনিস জিজ্ঞাসা করার আছে বল। যে তুমি তো সত্যি মানে আমাদের সবার কাছে একটা ইন্সপিরেশন শুধু নও, তুমি আমাদের কাছে একটা মানে নাচের জগতে তো বিশাল ভূমিকা পালন করছোই, তার সাথে এরকমও রয়েছে যে আমরা লাইফে কিছু ভুল করি কি ঠিক করি, সবসময় তুমি আমাদের আশীর্বাদের সাথে দেখিয়ে দিয়েছো যে দেখ বাবা, এটা কিন্তু করিস না, এটা ঠিক বা এটা ভুল। না, সেটা তোমার তোরা শুনেছিস বলো। একদমই তাই। তুমি কাকামণি, তুমি আমাদের একটু বলো যে তোমার রিসেন্টলি এরকম কোনো ঘটনা ঘটেছে যেটা তোমার মনে হয়েছে যে আমার দারুণ লেগেছে, বা আই ওপেনিং এমন কোনো সিচুয়েশন যেটা তোমার খুব ভালো লেগেছে? সেটা কিন্তু এই প্রোডাকশন না কোনো জীবনযাত্রা? তোমার জীবনযাপনে মানে এনিথিং ক্যান হ্যাপেন। প্রোডাকশন আমার নতুন যারা কাজ করছে, আপকামিং ডান্সার, মানে তোদের চেয়েও যারা জুনিয়র, তারা কিন্তু খুব ভালো কাজ করছে। কিছু কিছু প্রোডাকশন আমি যাই সম্বর্ধিত হতে, তখন আমার এরকমও মনে হয়, আমি বিশেষ কারোর নাম করে বলবো না, অন্যরা কষ্ট পাবে, প্রত্যেকে আমি যদি অ্যাভারেজ ধরি, ইয়াং জেনারেশন কিন্তু খুব ভালো কাজ করছে। এবং আমি খুব আশাপ্রদ তাই জন্যে যে আমাদের যে ঘরানা, যে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য বল, বাংলার লোক নৃত্য বল, আমাদের যে সনাতন যে শিল্প চর্চা, সেটা কিন্তু অনেকে খুব বলে যে এই জেনারেশন কিছু করছে না, এরা খুব অপসংস্কৃতির হাওয়ায় ভাসছে। কিন্তু আমার মনে হয় না, এরা খুব সুন্দরভাবে নিজেদের প্রজেক্ট করছে। সেটা হয়তো ধারাটা কিছু চেঞ্জ হয়েছে, সেটা তো হবেই। ধর আগে চিঠি নিয়ে যেত রানার, একদম তাই না? তারপরে পিয়ন, তারপরে পোস্ট অফিস হলো, একদম তারপর সেই মাধ্যম আমাদের মেল, নানা রকম একদম ভাবে আমাদের অনেক কিছু নতুন আপগ্রেডেশন হচ্ছে। একদম সুতরাং আমাদের ওয়ে অফ যে আর্ট ফর্ম, সেটা ন্যাচারালি চেঞ্জ হবে, কেননা লাইফের সঙ্গে আমাদের আর্ট ফর্ম যায়। একদম হ্যাঁ, সুতরাং তাই জন্য আমার এই জেনারেশনের বিভিন্ন কাজ খুব স্পোর্টিং এবং খুব ভালো, খুব স্মার্ট। এবং এখন যেটা দরকার হয়,
কমার্শিয়ালি সাউন্ড, কেননা মানুষের খুব ফার্স্ট লাইফ, তাই জন্য বুঝলি খুব অনেক লেন্দি। ধরো আমরা দেখেছি কথাকলি ধরো আগে যেটা কেরালে হতো, হোল নাইট অপেরা যাত্রার ফর্মে 4 ঘন্টা 5 ঘন্টা এক একটা পালা, সেইটা কিন্তু এখন কি হয়? এখন অত লোকে, অন্তত কলকাতায় লোকে দেখবে না, ধৈর্যটাও না অনেকটা সুতরাং কমে কলকাতার গেছে। ধর কথাকলি কতক্ষণ, সুতরাং তারা কিন্তু কলকাতার মতো করে এখনকার দর্শকের মতো করে সেই কথাকলি শিল্পীরা কি সুন্দর স্মার্ট প্রেজেন্টেশন, সেটা গ্রহণযোগ্য হচ্ছে এবং ফার্স্ট লাইফের সঙ্গে সিনক্রোনাইজেশন হচ্ছে, সেটা আমার খুব আশাপ্রদ আমি নিউ জেনারেশনের কাছে। তাই আমার খুব আনন্দ দেয়। তাই জন্য আমি চিনি বা না চিনি, আমার সময় থাকলে আমি যাওয়ার চেষ্টা করি তাদের এনকারেজ করতে, এবং বাহ। আমার খুব ভাল লাগে সত্যি এবং সত্যি, তাদের এবং থেকে আমি শিখি। আমি প্রতিনিয়ত এই শেখা- নেক্সট জেনারেশনের কাছে শিখি, একদম একদম শেখার শিখতে কোনো হয়। যেমনি কিন্তু শেষ হয় ধর না। বাবা মারা সন্তানের কাছে অনেক কিছু শেখে, হ্যাঁ। তেমনি আমরা একদম মোবাইল ইউজ করতে পারি না, কিছুই জানি না। ফোন ধরতে পারি, করতে পারি, বাবা, মেসেজ এটা লিখতে, তো হোয়াটসঅ্যাপটা একটু বোধহয় চেক করতে পারি। এবারে কিন্তু এখন একটা 5-6 বছরের ছেলে মেয়েও কি সুন্দর, তো তাদের কাছ থেকে আমি শিখি। তেমনি আর্ট ফর্মেও কিন্তু যে ধারাগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো আমার ভালো লাগছে এবং আমার সেগুলো নিজে শিখতে ইচ্ছে করে, তাই জন্য প্রত্যেক মুহূর্তে আমার খুব আনন্দ দেয়। ক্যা বাত ক্যা বাত, সত্যি তাই। মানে আমাদের নেক্সট জেনারেশন কেন, আমাদের যত জেনারেশন আস্তে আস্তে বাড়বে, আমাদের শেখার হয়তো নতুন নতুন ভাবে শেখার হয়তো ধরনটা পাল্টে যাবে। খুব ভাল লাগলো তোমার এই প্রথম কথাটা শুনে। আচ্ছা, তোমার এই নাচের জার্নিতে আসার একটু কাহিনীটা শুনতে চাই, একটু গল্পটা শোনাও। কাহিনী একটু লম্বা, বলো না, আমি তো ভীষণ শুনতে ইচ্ছুক। কেননা আমার পরিবারটা তো সঙ্গীতের, জানিস, কল্যাণ সেন বরাট আমার একদম, দাদা, একদম। এবং আমার দাদা আমার চেয়ে যেহেতু 15 বছরের বড়, তার এই কালচারাল জার্নিটা অনেক আগে, তাকে দেখেই বড় হওয়া, আমাদের ক্যালকাটা কোয়ার হওয়া। তখন আমি যখন ক্যালকাটা কোয়ার হয় আমি তখন 5-এ পড়ি। তারপরে ডক্টর শম্ভু ভট্টাচার্য আমার গুরু, উনি এলেন, উনি একদম পুরো আমার কাছে একটা আকাশ মনে হতো, কখনো পর্বত কখনো আকাশ এরম ভাবে। কিন্তু যেহেতু সঙ্গীতের বাড়ি হলে, আমার বাবাও ভীষণ ভালো গাইতেন। আমার বাবা যুগান্তরে কাজ করতেন, রিপোর্টার ছিলেন, স্পোর্টসের ছিলেন উনি, কিন্তু ভীষণ ভালো গাইতেন। আমার জামাইবাবু ধনঞ্জয় ভট্টাচার্য। সুতরাং আমাদের খুব সঙ্গীতময় বাড়ি ছিল। একদমই, একদমই। আমাদের বাড়ি জগদ্ধাত্রী পুজোতে আরতি মজুমদার থেকে হৈমন্তী সবসময় শুক্লা একটা সব cultural সময় ইয়েতে আমাদের, থাকা। তাই জন্য না আমার জার্নিটা খুব একটা অন্যান্যদের মতো টাফ হয়নি, যেহেতু আমাদের পরিবেশটাই ভীষণ, আমি কালচারাল পরিবেশেই বড় হয়েছি। কিন্তু নাচটা প্রথম যখন আমি আগে গান গাইতাম, বুঝলি, আমি যুব ভারতেও গান গেয়েছি। হ্যাঁ, কবির স্যারও তো বোধহয় হ্যাঁ, নাচ ও তো, করতেন। হ্যাঁ, এবং অভিনয়েরও। হ্যাঁ। এবং আমি গান শিখতাম ছোটবেলায়, যেহেতু গানের বাড়ি, ন্যাচারালি গান শিখতাম, রেডিওয়ে গান গেয়েছি। কিন্তু আমার না সবসময় প্রোগ্রামে আমি যখন পেছনে গাইতাম, আমার মনে হতো সামনে যে নাচটা হচ্ছে এইটা আমার জায়গা, আমি ওইখানে বেশি কমফোর্টেবল। ঠিক। তখন আমি জানি না যে কিভাবে নাচ এটা শেখে। কোন সময় তাও? আমি তখন ধর ক্লাস 4, মানে অনেকটাই ছোট। অনেকটা 9 বছর 8-9 বছর বয়স। তা আমার মা কিন্তু কালচারালি সাউন্ড নয়, কিন্তু অসম্ভব নাচ ভালোবাসতেন। কেননা উনি বিয়ের পর এসে, উনি জব্বলপুরের মেয়ে ছিলেন, বিয়ের পর এসে না প্রথম কল্পনা দেখেছিলেন উদয় শঙ্করে। সেই থেকে না নাচের প্রতি এবং ছেলেদের নাচের প্রতি অদ্ভুত মার একটা দুর্বলতা তৈরি হয়েছিল। কিন্তু সেটা আমাকে নাচ শেখাবে এরম ভাবিনি। আমি চিলড্রেন্স হাডুডুডু ক্লাবে কলেজ করে, তখন আমি শিয়ালদা থাকতাম। আচ্ছা। তা ওইটাই আমাদের প্রত্যেক বাড়ি। তা ওইখানে চিলড্রেন্স হাডুডুডু ক্লাবে আমি খেলতাম, ব্যান্ড বাজাতাম, কবাডি খেলতাম, মানে খেলতাম আর কি। আচ্ছা, আচ্ছা। তা ওইখানে একটা নাচের সেকশন ছিল, বৃহস্পতিবার করে মৃদুলাদি বলে একজন শেখাতে আসতেন, কত্থক শেখাতেন বোধহয়। তা হচ্ছে বোধহয় চিত্রাঙ্গদা নৃত্যনাট্য। তা ওই হো এলো 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 রে দস্যুর দল আর একদম, বর্ণ একদম, অনুচর, একদম। গ্রামবাসী এবং বর্ণ অনুচরের জন্য বললো, ছেলেরা তোমরা কেউ ইন্টারেস্টেড, তাহলে এসো। আমি জানি না তখন এরামও পারি না, মানে নাচকে আমি জানি না। আচ্ছা। আমি হঠাৎ হাত তুলে দিলাম এবং আমার সঙ্গে আরো 2-3 জন ছেলেও হাত তুললো, 4 জন ছেলে হাত তুলে, আমি গেলাম।
কিচ্ছু জানি না কি নাচ, তাই জন্য টেনশনও নেই, কিছুই বুঝতে যায়। কিন্তু আমার মনে হচ্ছে আমি নাচটা কিরম যেন ভাল লাগতো। ধর ক্লাবের ঘরে নাচ হচ্ছে, আমি একটু উঁকি মেরে দেখতাম, ব্যাপারগুলো ভাল লাগতো। এবারে দেখা গেল ওনারা যা শেখাচ্ছেন আমি সব পারছি অদ্ভুতভাবে। না শিখেই কোনোদিন শিখিনি, নাচ করব এটাও মনে করিনি, কিন্তু আমি সব পারছি। তখন আমার গার্জেনকে ডাকা হলো, আমার মাই যেতেন আমার ব্যাপারে, বাবা ব্যস্ত থাকতেন। তো বললেন একে নাচ শেখান, এত ভালো। আর তখনকার দিনে কিন্তু নাচ শেখাটা ছেলেদের জন্য অনেকটা অসুবিধাজনক। এখন ছেলেরা অনেক বাড়ির ছেলেরা আসছে এবং তারা নাচ করে যে ভালোভাবে সংসার চালানো যায় সেটা অভিভাবকরা জানছেন, দেখছেন। তখনকার দিনে কিন্তু সেটা ছিল না। না। নাচ একটা বিনোদন এবং হ্যাঁ, মানে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তো ভীষণই একেবারেই ওটা না, মানে একেবারেই না, strongly দাঁড় একেবারেই না। করাতো। কিন্তু আমাদের খুব একটা ছেলেদের ক্ষেত্রে অসুবিধা হয়নি, যেহেতু একটু আমাদের কালচারাল মুভমেন্টের মধ্যে বাড়িটা ছিল। মা এসে বাবাকে বললেন, বাবাও যে খুব নয় মা ছেলে নাচ শিখবে কেন সেটা কিন্তু বাবা বললেন না, অদ্ভুত। ঠিক। কিন্তু নাচ শেখাও হলো না, মানে সেইটা যে আবার কোথায় শেখাবে বা কিচ্ছু না। এবারে পাড়ায় পূর্ণিমাদি বলে, পূর্ণিমা পাইন বলে, উনি এখন সম্পর্কে আমার মেজদার শালী, উনি নাচ শেখাতেন, খুব ভালো নাচতেন, কত্থকই শেখাতেন। কিন্তু কত্থক আমি শিখিনি, ভরতনাট্যম জানিস। কিন্তু আমার ভাগ্নিকে নিয়ে আমি নাচ শেখাতে যেতাম, তার যত না ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট থাকতো তাকে বেশি নিয়ে যাওয়ার। এবারে জানলা দিয়ে আমি নাচগুলো দেখে দেখে, কেউ যখন থাকতো না বাড়িতে আয়নার সামনে করতাম, কেউ এলেই বন্ধ করে দিতাম। আমার দাদা পরবর্তীকালে যে আমার ইন্সপিরেশন, কিন্তু প্রথম দিকে সবচেয়ে আপত্তি ছিল যে মানে ছেলেরা কবির কেন স্যারের? নাচবে না, কল্যাণ স্যারের, okay, কেন okay. নাচ, কবির স্যার ভীষণ সাপোর্ট করতেন, কেন নাচবে এবং ও এত ভালো গানের গলা কেন গাইবে না, এ আবার কি নাচ করবে, আবার কি সে একটা প্রোগ্রাম করেছে ক্লাবের, ঠিক আছে, বাট নাচ করবে, নাচ শিখবে, এই প্রশ্নটা কিন্তু সবসময় মানে সব একদম নাচ শিখবে। জেনারেশনেই রয়েছে, তাই ছেলেরা জন্য নাচ অদ্ভুত শিখবে। ভাবে আমার নাচ হলো না। কিন্তু আমি যখন ওই বললাম 6-7 পড়ি, ক্যালকাটা কোয়ার হয়, তখন শম্ভুদাকে দেখে দাদা মনে করলেন ছেলেদের জন্যই বোধহয় নাচ। ওরম একটা পার্সোনালিটি, হ্যাঁ, সত্যি। ওরম একটা ব্যক্তিত্ব, একদম। ওরম একটা আকাশের মতো তার হাত পা ইয়ে, তখন দেখে মনে হল না। এবং তখন ক্যালকাটা কোয়ার সবে উঠছে, পয়সা নেই, দাদা ব্যাংকে চাকরি করতেন, অফিসে যারা চাকরি করতেন তারা চাঁদা দিয়ে দিয়ে গ্রুপটাকে চালানো হতো। এবার প্রফেশনাল ডান্সার নেওয়ার তখন ক্ষমতা নেই, তাই জন্য আমাদের পাড়ার ছেলে, আমাদের বাড়ির ছেলেরাই সেই ঠাকুর বাড়ির মতো আর কি হ্যাঁ, হ্যাঁ। নাচ শেখা আরম্ভ করে। আমার মেজদার টেজদা সব পালিয়ে যাচ্ছে, সুজয়দারা পালিয়ে যাচ্ছে, নাচ মানে তারা একদম শক্ত হাত পা। শম্ভুদা মানে কিভাবে সবাইকে ডান্সার তৈরি করলেন, সে আমাদের বাড়ির উঠোনে ঘন্টার পর ঘন্টা, 12 ঘন্টা 14 ঘন্টা নাচ হচ্ছে। মানে ওই টাইমটা পুরোটা টাইম প্র্যাকটিস। পুরোটা প্র্যাকটিস, রোদ্দুরে গরমে, রুটি তরকারি খাওয়া হচ্ছে। শেষে আমার বাবা রুটি তরকারি স্পন্সর করছেন, খাবার ভাত, কারণ তখন পয়সা নেই, না। তখন 500 টাকা 300 টাকা 400 টাকার কলসপে সবাই যাচ্ছে, 50 জনের টিম। এরম ভাবে হয়ে তারপর নাচটা শম্ভুদাও ভীষণ অ্যাপ্রিসিয়েট করতে আরম্ভ করলেন, করে আলাদা করে ধরলেন। তারপরে পিনাকি রয়কে আনলেন ভরতনাট্যমের জন্য বাড়িতেই, প্রদীপ্ত নিয়োগীকে আনলেন কত্থকের জন্য, আমার বাড়িতেই সব শিখছি। তারপরে পরবর্তীকালে আমি অনিতা মল্লিকের কাছে গেলাম। তারপরে 11-এ যখন পড়ি, আমার নাচের জার্নিটা কিন্তু অনেক ছোটবেলা থেকে শুরু। ছোটবেলা থেকে শুরু তাই হয়ে জন্য গেছে। আমি 11-এ পড়ি যখন, 17 বছর বয়স, তখন আমার সিনজন, আমার ইনস্টিটিউশন তৈরি করলাম বাহ। 3 জনকে নিয়ে। আমরা তো মানে মোটামুটি এখন তো সিনজন আমাদের একদম কাছে খুবই পরিচিত। ওই থেকে কোহিনূর ডান্স একাডেমি, তারপর ওই থেকেই একদম পুরোপুরি নাচে, এবং এইটাই প্রফেশন নেব। তার সঙ্গে পড়াশোনা চালাচ্ছি, পল সায়েন্স নিয়ে গ্রাজুয়েট হলাম, গ্রাজুয়েশন, কিন্তু পল সায়েন্স কিছুই কাজে সত্যি, দিল না। এইটা যে বলে না লোকে যে রক্ত কথা বলে, হ্যাঁ, করে না ওই এটা নাচটাই প্রফেশন নিলাম, এবং নাচটা অদ্ভুতভাবে আমার প্রফেশন হয়ে গেল। আমি কিন্তু টাকা ইনকামের জন্য নাচ শেখা আরম্ভ করলাম না, কিন্তু ওই বলে না, আমি এখন জেনারেশনকে এইটাই বলি, প্রথম থেকে ইনকামের আশায় করো না, তুমি একদম। অনেস্টলি করো, ব্যাপারটাকে ভালোবেসে অনেস্টলি করো, সময় দাও, সে তোমায় রিটার্ন দেবেই। আমার জীবন দিয়ে বলছি, আমায় কিন্তু, আমি যদি তাকে 50 দিয়েছি, আমায় 80 ফেরত দিয়েছে, আমি মনে করি। তাই জন্য না আমার কোনো কমপ্লেন নেই। অনেকে খুব মন খারাপ, আমি এত পেতে পারতাম, আমার
আরো কিছু অ্যাচিভমেন্ট দরকার ছিল, আমি যোগ্যতা অনুযায়ী পাইনি, এরা ম্যাক্সিমাম মানুষ। কিন্তু আমার সব সময় মনে হয় কি যে আমি যোগ্যতা অনুযায়ী বেশি পেয়েছি। এত না পেলেও হতো, এত পাওয়ার যোগ্যতা আমার তুমি কি নেই। মানে তুমি আমি একটা খুব অন্য আমি শুধু ট্র্যাকে অনেস্টলি করে গেছি এবং আমি পেয়েছি যা দিয়েছি তার চেয়ে বেশি। সত্যি আমি খুব সত্যি হ্যাপি এটাই। তাই। এত তোদের ভালোবাসা, এত জন এই কাকামণি, এই তুমি ডাকতে কিন্তু আমি না সবসময় আমাদের খুব ফেভারিট ছিলে একদম, সব আমি না সময়। গুরু তাই জন্য একদম বলতে দিই না মাইকেও। আমার মনে হয় গুরু কথার অর্থটা এত বড় আধার, সেই যোগ্যতাটা আমার নেই, সেটা এই জন্ম নেই। হয়তো 2-3 জন্ম যদি আবার ডান্সার হয়ে জন্মান্তর হলে ডান্সার হয়ে জন্মাই, তাহলে অনেক জার্নির পর গুরুটা হব। এখন আমি কাকামণিতে ভীষণ কমফোর্টেবল, তুমি আমাদের দাদাতে সবার কমফোর্টেবল, কাকামণি, বুবুন এবং স্যার। আমি খুব আনন্দে আছি তোদের নিয়ে। আর এত জনের ভালোবাসা পেয়ে, আমি তো আনম্যারেড জানিস, কিন্তু আমার এত সন্তান, এত ভালোবাসার মানুষ, যে আমার জীবন একদম ভরিয়ে তুলেছিস তোরা। সত্যি তাই, আমি সত্যি। খুব আর হ্যাপি, আমি একটা আমি জিনিস বিশ্বের শেয়ার করতে হ্যাপিয়েস্ট চাই। পার্সন। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে আমিও একটা জিনিস শেয়ার করতে চাই আমার দর্শকদের সাথে। কাকামণির সাথে আমাদের সম্পর্কটা কিন্তু, আমার সম্পর্কটা অনেক ছোটবেলা থেকে, মানে ক্লাস 5 অথবা 6-এ পড়ি, সেই থেকে ফ্রক পড়িস আমাদের তুই। সম্পর্ক। মানে আমি সবসময় কাকামণির কাছ থেকে এই আর ও সাপোর্টটা পেয়েছি। অসম্ভব দুরন্ত। কি দুরন্ত ছিলি তুই, ছেলে। সেটা আমরা আমি বলতাম তোকে এখনো, ভুলে মেয়ে করে দিয়েছে, সেটা আমি এরম দুরন্ত ছিলি। ওরে বাইক, এখন গৌরব বুঝবে যে তুই কতটা একদম শান্ত। একদম। তুই যা দুরন্ত ছিলি ওরে, আর তোকে শান্ত করার জন্য আমি আর উর্মিলাদি পাগল। তোকে কাউন্সিলিং এ আমি কতদিন বসে, আমি কিন্তু তোর এক অর্থে কাউন্সিলিং করেছো তুমি? প্রচুর সত্যি করেছি, তাই বাবা, কম। আমি প্রচুর তোকে কাউন্সিল, আমি ঘন্টার প্রচুর পর জ্বালিয়েছি ঘন্টা ওকে তোমাদের। বোঝাচ্ছি। ওরে বাবা রে বাবা, থ্যাংক প্রচুর ইউ, করেছি। থ্যাংক ইউ। মানে এই সম্পর্কটা এরকম ভাবে একদম গুরু শিষ্য নয়, মা বাবার মতন একদম, সম্পর্কটা বাবা মা মানে ছিল। তোর মাকে যেটা বলতে পারতিস না আমাদের বলতে। একদমই, সব সময় মানে আমার গুরু শ্রীমতী উর্মিলা ভৌমিক, আমার আর উনি আমার সব একদম সময় bosom friend সে। একদম তোমার সব মানে থেকে কাছের কাছের বন্ধু। girlfriend। এই জন্য মা বাবার মতন সাপোর্টটা সবসময় আমাকে তোমরা আশীর্বাদের মতন করে গেছো। আমার নেক্সট প্রশ্ন তোমার কাছে একটু করব। তুমি তোমার ক্রিয়েশন নিয়ে, তুমি ক্রিয়েটিভ এবং ভরতনাট্যম, এই দুটো তোমার একদম খুব স্ট্রংলি তুমি হোল্ড করো, এই দুটো ফর্ম। তুমি আমাকে একটু বলো, তুমি যখন কোনো কিছু নতুন কিছু ক্রিয়েট করো, সেটা কি মোস্টলি ভরতনাট্যম বেস করার চেষ্টা করো, নাকি চেষ্টা করো যে না আমি কিছু যদি নতুনত্ব কিছু যদি তৈরি আমার করতে সব পারি? সময় মনে হয়েছে যে আমি নতুনত্ব, ঠিক, মানে আমি তোমার তাই এই জন্য প্রসেস। আমার এখন যে ক্রিয়েশনটা ধর, সেটা কিন্তু আমার। আমি একদম অবশ্যই গুরুদের শিক্ষা ছাড়া তো কিছু হয় না, কিন্তু ওইগুলোকে নিয়ে কিন্তু এখন যে জেনারেশন শিখছে, আমার স্টুডেন্টরা কিন্তু আমার ক্রিয়েটিভিটি শিখছে। ঠিক, ঠিক তাই। সেটা কতটা ভালো খারাপ আমি জানি না, সেটা দর্শক বলবে। ভালো কিন্তু খারাপ আমার তো সবসময় মনে হচ্ছে সাম নিউ, মানে কিছু নতুন, এটা আমার সবসময় তারা করেছে। তাই জন্য তুই জানিস আমার ক্লাসিক্যাল গুরুরা ভীষণ চেয়েছিল আমি পুরোপুরি ক্লাসিক্যালে চলে আসি। তখন আমার না সবসময় মনে হচ্ছে কোথায় আমি বেঁধে যাচ্ছি, মানে আইটেম ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি। হ্যাঁ, তখন আমার সবসময়, আমার তখন ক্রিয়েশন কোথায় বন্ধ হয়ে যাচ্ছে। আমার সব সময় না মনে হচ্ছে ডে বাই ডে, আমি বললাম না এই প্রোগ্রামগুলো দেখতে গিয়ে আমি কত কি শিখি, একদম। তুই যখন কোরিওগ্রাফি করিস তোর কাছ থেকে আমি কত কি শিখি। সুতরাং আমার সব সময় মনে হয় যে কিছু চেঞ্জ, মানে আমি ডে বাই ডে আমার ক্রিয়েশনটাকে ইমপ্রুভ করব, সেটা যুগ উপযোগী, সেটা আমার 58 বছর বয়সের না, 18 বছর বয়সের মতো করব। ঠিক, এইটা নিয়েই আমার main এইটা আজকে আমার বক্তব্য। ভীষণ মনে হয়। আমি যখন কোরিওগ্রাফি করি, আর কেননা আমার একটা সুবিধে, আমি তো আমার বয়সী বন্ধুদের সঙ্গে মিশি না। আমি সিনেমা দেখি তোদের বয়সী, ঠাকুর দেখতে যাই তোদের বয়সী, প্রোগ্রাম দেখছি সারাক্ষণ তোদের বয়সী, প্রোগ্রাম করছি তোদের সঙ্গে, আমার বন্ধু কোথায় তোরা। সুতরাং এখন তো আরো জেনারেশন ছোট, এখন একদম, যারা আরো আমার সঙ্গে ছোট। 18-19, এবং তাদের যে জীবনযাত্রাকে আমার তারা শেয়ার করছে, গল্প করি তাদের, আমি তাদের প্রেম মেম সব কিছু নিয়ে গল্প করি, করে তাদের জীবনযাত্রার সঙ্গে আমি ডে বাই ডে আপ টু ডেট হচ্ছি, মডার্ন হচ্ছি, এবং সেইটা আমার কোরিওগ্রাফিতে ভীষণ কাজ দিচ্ছে। আমার সবসময় মনে হয় যে দর্শকের আসনে আমি বসি। আমার 58 বছরের অভিজ্ঞতা, চুলের পাক খাওয়া অভিজ্ঞতাটা একটা নিউ জেনারেশন বসে যখন দেখছে তার না ভালো লাগতে পারে।
আমি সবসময় একটা 18 বছরের মন নিয়ে দর্শকের আসনে বসি আমি কোরিওগ্রাফি করি এবং সেটা শিখি এই জেনারেশনের কাছ থেকে। তুমি তো নিজেও একজন এবং আমার performer। তাতে কোনো ইগো নেই, একদম ইগো নেই। এটা এই এই তুমি যে কথাটা বললে না, মানে আমি যে কত কিছু শিখছি তোমাকে একদম আমি egoist বলে নয়। বোঝাতে পারবো না। আর আজকের এই পডকাস্টটা করার পেছনে একটা বড় কারণ আমি নিজে অনেক কিছু শিখবো, এবং যারা নাচটা নিয়ে ভাবতে চায় আমার মনে হয় তাদেরও অনেক কিছু শেখা হচ্ছে। এবং তার সাথে আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি। তোমার কাছে তো আমরা সবসময় ক্রিয়েশনটা দেখেছি খুব সুন্দর করে, তুমি যেটা বললে অলরেডি যে তোমার একটা নিজস্ব স্টাইল আছে। আমরা সবাই যেহেতু শিখছি, শেখার প্রসেসে তোমাদের কাছ থেকে তো সবসময় মনে হয় যেন কিছু শিখতে পারলে অনেক কিছু আনন্দ লাভ করতে পারি। সেই জায়গা থেকে তোমার কাছে এটা জিজ্ঞাসা করি যে তুমি ক্রিয়েটিভ যেটা ক্রিয়েট করো, ধরো কিছু নতুন কিছু ক্রিয়েট করলে স্টেপস যেভাবে আমরা ভাবি যে গানটা শুনছি, গান শুনে আমরা কিছু মুভমেন্ট সেট করছি কথার মানে রেখে মুভমেন্ট সেট করা, এটা তো আমরা গানের ক্ষেত্রে পাই। কিন্তু হোয়াট অ্যাবাউট মিউজিক? তোমার যেমন স্পেসিফিক কিছু মিউজিকের কোরিওগ্রাফিস রয়েছে যেগুলো অসাধারণ। আর আমি দেখেছি বহু জায়গায় বহু ক্ষেত্রে তুমি মিউজিক্যাল কোনো পার্টিকুলার কোনো একটা আইটেম রয়েছে, জাস্ট শুধু মিউজিক, যেটার উপরে তুমি নতুনভাবে ক্রিয়েট করো। এই ক্রিয়েশন প্রসেসটা তুমি যদি মিউজিকটাকে তোকে সাবজেক্ট করতে হবে, যেহেতু তার কোনো কথা নেই। Okay. সেই লিরিক্সটা তোর বসাতে হবে ওই মিউজিক্যালে, মানে মিউজিকটার ওপর লিরিক্যালটা বসাতে, লিরিক্সগুলো বসাতে হবে। মানে তোমাকে ভেবে নিতে হবে একটা স্টোরি। হ্যাঁ, সেটা স্কেচ করে নিতে হবে। ওকে। ধর একটা ভৈরবী রাগ বাজছে, ঠিক আছে, সেটা ভোর, ঠিক আছে, একদম। তখন আমায় কি দেখাতে হবে যে সানরাইজ হচ্ছে, ঠিক আছে, সূর্যের আলোটা পড়েছে নদীতে, নদীটা তিত্তির তিত্তির করে করছে, সূর্যমুখী ফুল ফুটছে, এই যে, এবং মানুষ সেই জার্নিটা আরম্ভ করছে, মানুষ ঘুম থেকে উঠছে আর ভাঙছে, ঠিক আছে, মানে পুরো পরপর একটা scenery। পর একটা সকালের একটা স্টোরি বানিয়ে নিতে পারবে, বা কেউ রিয়াজ করছে, মানে এই একটা স্টোরি লাইন, একটা স্ক্রিপ্ট করে নিতে হবে। তারপরে যদি কথা নাও থাকে, দর্শক যখন দেখছে সে কিন্তু ভৈরবী রাগের ওপর পুরো বুঝে নিচ্ছে যে এই সিচুয়েশন হচ্ছে, ঠিক ঠিক তাই, ঠিক। এই যাচ্ছে। তোকে সবসময় স্টোরি লাইনটা খুব দরকার। আর একটা, প্রিয়াঙ্কা, ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়, এটা আমি বলিও সবাইকে, ওয়ার্কশপ করতে গেলেও বলি, যে ধর একটা গান করছিস, ঠিক আছে, এসো শ্যামল সুন্দরতর, বা এখন ধর বসন্ত চলছে, নীল দিগন্তে ধর বসন্তের কোনো নাচ, এবারে ইন্টারলেট পেলোর যে মিউজিকগুলো আছে, কি হয় ম্যাক্সিমাম হয় তাতে গানের কথার সঙ্গে কোনো মিল থাকছে না। হ্যাঁ, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ধর কথাগুলো কথার মানে অনুযায়ী হলো, যেই মিউজিক হলো তখন সে যে ফর্মে নাচে, কি ভরতনাট্যম কি ওড়িশি, সেই ফর্মের কিছু মুভমেন্ট দিল, কিন্তু সেটা কিন্তু গানটা, স্টোরিটা এস্টাবলিশড হলো না, বেরিয়ে গেল মানে থেকে। গানটাকে ধরেই তোকে করতে হবে। দ্য স্প্রিং দেখাচ্ছিস, বসন্তকাল দেখাচ্ছিস, ইন্টারলুড পিরিয়ড মিউজিকগুলো কিন্তু বসন্তকালকেই দেখাতে হবে। তুই তোর মতো শুধু মুভমেন্ট করে গেলি, তাহলে কিন্তু খেই হারে, তাহলে পুরো যে বসন্তকালের যে অ্যাটমসফিয়ার, সেটা তো তৈরি হলো না, পরিবেশটা তৈরি হলো না। ম্যাক্সিমাম দেখবি এটা হয় যে যখনই মিউজিক আসে তখন নিজের মতো করে যে যে ফর্মে নাচে, নাচ করে যাচ্ছে। কিন্তু নাচটা যে স্টোরি দরকার, মিউজিকগুলো যে স্টোরি দরকার, কেননা আমাদের একটা বসন্তকালকে এস্টাবলিশ করা হচ্ছে, সেখানে এমন কিছু মুভমেন্ট করছিস তার সঙ্গে বসন্তকালের কোনো জায়গা নেই। তখন মিউজিকে কি হবে, যে পাখির আওয়াজ শুনছিস, নেচারটাকে দেখানো হচ্ছে, ফুলে ভ্রমর বসছে, এই মুভমেন্টগুলো দিয়ে তোকে জার্নিটা, তারপরে যখন নেক্সট কথাটা আসছিস, আর যে কথাটা আসছে সেই কথাটার সিচুয়েশনটা তৈরি করবি মিউজিকে, তাহলে না দর্শকের মনে ওইটা গেঁথে যায়। নাহলে একটা নাচ দেখলাম, হাততালি দিলাম, চলে গেলাম। এই মনে যে থেকে যাওয়া, একটা শিল্পীকে তো থেকে যেতে হবে, একদমই, মানে শুধু 1 ঘন্টা না বা 5 মিনিটে তুই থাকলি তোর এক্সিস্টেন্স, তারপরে হারিয়ে গেল লোকের কাছে, ঠিক না। আর একটা সবসময় আমাদের গুরুরাও বলতেন, যখনই মানুষ ঘড়ি দেখবে
যার কত দেরি, তার মানে তুমি আনসাকসেস। ঠিক। ঘড়ি দেখার মানসিকতা রাখতে মেট্রো ছেড়ে দেবে না, তুমি এমনভাবে দর্শকদের নিয়ে যাও ওই জায়গায়, লোকে তখন মেট্রো পাবো কি ট্রেন পাবো কি বাস পাবো ভাববে না, সে ওই জায়গায় নিয়ে যাবে এবং 7 দিন ধরে সে ভাববে। তার মধ্যেই আমরা দেখবি একটা মুভি দেখি, যখন মুভিটা থেকে ভালো মুভি দেখলে বেরোতে অসুবিধা হয়, হয় না? বা একটা দারুণ গান শুনলে সেই টিউনিংটাই দেখবি, রান্না করছিস, খাচ্ছিস, গল্প করছিস, ওই টিউনিংটা কিন্তু সারাক্ষণ ঘুরতে মাথায় থাকে, চলতে থাকে, ঠিক। চলতে থাকে, একটা হর্ন করে। সেই হর্নটা, সেই কি পয়েন্টটা সারাক্ষণ মানুষের মধ্যে দেওয়ার জন্যে তোকে সেই জায়গায় আত্মস্থ হয়ে দিতে হবে। নাহলে শুধু বাদাম খেতে খেতে দেখলো, ওয়াও চিৎকার করে হাততালি দিল, বেরিয়ে গেল। ওই সবসময় মাথায় রাখবি কম্পোজিশনটা, ইন্টারলুড প্রেলুড যে মিউজিক, সেটা যেন গানের সাবজেক্টেই হয়, সাবজেক্টের বাইরে যাবি না, ঠিক ঠিক, তাহলে একদম না একদম ভালো লাগে না, একদমই। ব্যাপারটা নষ্ট হয়ে যায়। সত্যি মানে ওই যে স্টোরির যে মালা গাঁথাটা, একদম সেই মালাটা কোথাও গিয়ে যেন একটুখানি একদম ছেড়ে যায়। একদম তাই। ঠিক তাই, ঠিক তাই। তো এবারে আসি, এখন তো মানুষ রিলস, ফেসবুকে, ইনস্টাগ্রামে এখন রিল কালচার এসে গেছে। নাচের কালচারটা আমরা ছোটবেলা থেকে যেরকম ভাবে দেখে এসেছি, যে ওই যে তুমি বললে মঞ্চ রোদের oriented, মধ্যে, মঞ্চ। মঞ্চ তো বটে, কিন্তু তার আগে তো প্র্যাকটিস। আমরা যেভাবে শিখেছি, যেটা তোমাদের ছত্রছায়াই শিখেছি, যে আমরা প্র্যাকটিস করব মানে একদম ঘাম ঝরিয়ে সবকিছু করে। 3 কিন্তু ঘন্টা, 4 এখনের- ঘন্টা, 5 ঘন্টা। একদম একদম কোনো টাইমের ঠিক ঠিকানা নেই। এরকম সিচুয়েশনও হয়েছে যে সকালবেলা আন্টির বাড়ি গেছি, একদম রাত্রেবেলা আন্টির বাড়ি থেকে ফিরছি। এরামই সব তোরা সময়। প্রত্যেকেই, একদম। আমার মানে ছাত্রছাত্রীরাও একদম সকালে আসে রাত্রে। রাত্রে বাড়ি যায়, একদমই তাই। কিন্তু এখন তো রিল কালচারটা একদম অন্যরকম, যে প্র্যাকটিস লাগে না, মানুষ মনে করে তুই যে রিল কালচারের সাথে প্র্যাকটিসের কি সম্পর্ক? আছে। প্র্যাকটিস তো সবাইতেরই দরকার, কিন্তু সবাই জানো তো, দরকার। আমি দেখেছি এখন মানুষ অন স্পট ক্রিয়েট করছে, কারণ কাটস চলে এসেছে অনেক কিছু। নাচের ধরনটাই পাল্টে গেছে একদম। তোমার কি মনে হয় যে এই নাচটার যে ধরনটা একদম, যে আমরা যেভাবে নাচটা করে এসেছি মঞ্চে, যেটা তুমি বললে যে স্টেজে পারফর্ম করা এবং ক্যামেরার সামনে পারফর্ম করা, এখন তো সবই চেঞ্জ হয়ে গেছে। অনেক তফাৎ, অনেক তফাৎ ক্যামেরার এসে মঞ্চ গেছে। অনেক তফাৎ। কেন চেঞ্জ? রিলস তো খুব 1 মিনিট, তাই তো? এই 1 জন্য মিনিটে 3 মিনিট এখন করে দিয়েছে। 3 মিনিট ঠিক ধর, তাই, ঠিক তাই। 3 মিনিট। আর একটা মঞ্চে তো 3 মিনিট হবে না, মঞ্চে তো তোকে মিনিমাম আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা নাচতে হচ্ছে। সুতরাং তার জন্য প্র্যাকটিসটা অনেক বেশি লাগছে। যেমনি শুটিং এর নাচ অনেক সহজ মঞ্চের নাচের চেয়ে। কেননা শুটিং এ একটা লাইন, শুটিং যেমনি আমরা চিরকাল করে এসেছি হ্যাঁ, আমাদের হ্যাঁ, সময়, হ্যাঁ, 2 লাইন কি 4 লাইনের একটা কোরিওগ্রাফি করে করা হচ্ছে, আবার ব্রেক, আবার আর একটা 2 লাইন তোলা হচ্ছে, আবার করা হচ্ছে। এভাবে আমরা যখন ডিরেক্টর হিসেবে করেছি, আমি কাজ করিয়েছি। কিন্তু মঞ্চে তো সেটা না, মঞ্চে এক টানা 1.5 ঘন্টার একটা নৃত্যনাট্য। তাই জন্য অবশ্যই প্র্যাকটিসটা অনেক বেশি দরকার। একটা মঞ্চের শিল্পীর প্র্যাকটিস যেটা দরকার, সেটা রিল আর্টিস্টদের সেটা তো দরকার নেই। কেননা ডিউরেশনটা ভীষণ কম, মনে রাখার ব্যাপার নেই, তোদের প্রচুর মনে রাখতে হয়। 1.5 ঘন্টা একটা ধরি এটার জন্য তো ক্লাসিক্যাল অনেক আইটেম কিছু, হয়, মানে 1 ব্রেনেরও- ঘন্টা ধরো তুই নাচছিস, কত মনে রাখতে হচ্ছে, কত সত্যি, প্র্যাকটিস করতে হচ্ছে। সত্যি। রিলস বা এতে তো কোনো মনে রাখার ব্যাপার নেই, 1 মিনিট সবাই মনে থাকে, বা 3 মিনিট বড় তো সবাই মনে থাকে। কিন্তু তাতে মান যেন, আমার মতে রিল করুক, কারণ আমি এটা খারাপ বলছি না, কেন মঞ্চে অ্যাট এ টাইম কটা মানুষ থাকে? 400 জন। হ্যাঁ, এটাই প্রশ্ন, যে আর এইখানে লাখে লাখে লাখে, লাখে লোক দেখছে। এবং এটা তো অনেক বেশি পাবলিসিটি, এবং এটা দরকার। আমি একটাই বলছি নিউ জেনারেশনের কাছে, যারা রিলস করছো, ফেসবুক করছো, ইউটিউবে করছো, ইউটিউব ফেসবুক অবশ্য অনেকটা সময় জুড়ে পুরো একটা গান দিচ্ছে, তাতে প্র্যাকটিসের দরকার। আমার মনে হয় যদি 3 মিনিটও হয়, 3 মিনিটে যেন বোঝা যায় তুমি প্রকৃত নৃত্যশিল্পী। শিক্ষাটাকে সস্তা করো না, শিক্ষাটা চালিয়ে যাও, রিলস করো, দরকার। কেন এই জন্য একসঙ্গে মানুষের- এত ভিউয়ার্স পাচ্ছে, এত জন নাচটাকে তোমায় দেখতে পাচ্ছে, অনেক বেশি। আমাদের পরিচিতি পেতে অনেক সময় লেগেছে,
ঠিক তাই, কিন্তু ঠিক এখনকার ছেলে মেয়েদের টেকনোলজির জন্য অনেক তাড়াতাড়ি তারা মানুষের কাছে আসছে, সারা পৃথিবীর কাছে আসছে। সেইটা তো আমাদের সময় ছিল না। না। মঞ্চে নাচ দেখতে কটা মানুষ যেত? সত্যি, হ্যাঁ, সত্যি। তার চেয়ে এখন কিন্তু আমাদের 50 জন যদি চোখের সামনে তাই তো থাকতো আমরা কটা তাতেই মানুষ যেতেন, সত্যি। তা সেইখানে দাঁড়িয়ে এত মানুষ দেখছেন, এটা কিন্তু ভালো পয়েন্ট। অনেক বেশি আমাদের শিল্প সংস্কৃতিটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ছে। এটা তো খুব গুড সাইন আমি মনে করি। কিন্তু গুড সাইনটার অপব্যবহার করো না, তাকে যত্ন তোমার কি করে মনে লালন হচ্ছে? পালন তোমার করো, কি মনে মানে হচ্ছে? শিক্ষাটা রাখো, গুরুগৃহে শিক্ষাটা রাখো, আর যত্নে তোমার নাচটাকে লালন পালন করো। সেটা 3 মিনিট হোক আর 3 ঘন্টায় হোক, নাচ নাচই। সত্যি তাই। আচ্ছা, তোমার মনে হয় না যে এই রিল কালচার আসার পর থেকে মানুষের ধৈর্য ক্ষমতা অনেক কমে যাচ্ছে, যে মানুষ এখন 3 মিনিটের মধ্যে 3 মিনিট তো ভালোবাসে। দর্শক পুরো দেখে না, ট্রোল করে এখন যায়। তো স্ক্রোল করছে, একদম তারপরে স্কিপ করে একদম দিচ্ছে। স্ক্রল করে যাচ্ছে, একদম, স্ক্রিপ্ট একদমই করে তাই। দিচ্ছে, স্ক্রল করে যাচ্ছে, দেখছে না। 3 মিনিটও কি পুরো দেখে? নিজেদের লোক তোর দেখে নাচ না। হলে আমি দেখলাম, কিন্তু অন্যটাকে চিনি না, তাদের হয়তো ভালো না লাগবে, আরো কিন্তু শর্টে চলে শর্টে এসেছে। চলে এলো। সুতরাং কিন্তু ওই আরো তো আমার মনে হয় দায়িত্ব বেশি, মানে এমনভাবে প্রথম স্টেপটাই করতে হবে যাতে লোকে অ্যাট্রাক্ট হয়ে 3 মিনিট দেখে। এই জন্য আমি তো এটা ওদের মঞ্চে সাজেশন মানুষ, দিচ্ছি এই জন্য যে তো যাতে মঞ্চে এত সুন্দরভাবে করতে হবে, প্রথম খুললেই যাতে ভালো লাগে, যাতে আমি 3 মিনিট দেখি। কিন্তু মনে কষ্ট হচ্ছে না যে এই যে মানে আমরা যখন যাচ্ছি মঞ্চে পারফর্ম করার যে আনন্দটা লাইভ, সেটা কখনো এবার সম্ভব না। সেখানের এবার সেই যে ধৈর্যটা আকাশ সেই পাতাল ক্ষেত্রেই তো তফাৎ, কমে যাচ্ছে না। এবং দর্শকের ধৈর্য কমে যাচ্ছে। তাই জন্য সেটাই, সেটাই। একটা তো ক্ষতি হচ্ছেই। দর্শকও আর 3 ঘন্টা নাচ দেখতে ভালো লাগছে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা নাচ দেখতে ভালো লাগছে না। লোকের এত এই মানে কফি খেতে খেতে, রান্না করতে করতে, অফিসে কাজ করতে করতে আমাদের কালচারাল মুভমেন্টে মানে দেখে নিচ্ছে আমাদের নাচ গান। তাই জন্য হলে টিকিট কেটে যাওয়ার মানুষ কমে যাচ্ছে। তাহলে আমাদের যে কালচারাল যে মুভমেন্ট, যে জার্নি এতদিন ধরে সংস্কৃতি, সেটা অবশ্যই নষ্ট হচ্ছে। সেটা মুভির ক্ষেত্রেও দেখ না, লোকে সিনেমা হলে যাচ্ছে না, সব ইউটিউবে ইয়েতে দেখে নিচ্ছে। কটা মানুষ বল না, সব শর্ট ফিল্মের এখন সত্যি, সত্যি তাই। সব পুরো short ফুল film লেন দেখতে মুভি ভালোবাসে। কটা মানুষ দেখতে যাচ্ছে বলতো হলে টিকিট কেটে? তাই জন্য ইন্ডাস্ট্রির কত ক্ষতি হচ্ছে। তেমনি আমাদের ডান্স বল, টোটাল মিউজিক, আমি ডান্স বলছি না, এটা সঙ্গীত, যে গীত বা নৃত্য বাদ্য নিয়ে যে সঙ্গীত, ঠিক আছে, সেই পুরোটারই ক্ষতি হচ্ছে। লোকের ধৈর্য কমাতে লোকে টিকিট কেটে যাচ্ছে না। টিকিট কেটে যদি দর্শক না আসে, শিল্প বাঁচবে কি করে বল? আমরা খাবো কি? সত্যি তাই। মানে আমরা তো এইটাই একটা শিল্পীর রুজি রোজগার। এবারে যদি সবাই মোবাইলে বিনা পয়সায় পেয়ে যায় বা ল্যাপটপে, তাহলে তো আমাদের কাছে আসবে না দেখতে। এই জন্যে আমার মনে হয় এই সিস্টেমটা একটু চেঞ্জ করা উচিত। কিরকম তুমি বলো? মানে চেঞ্জ এই জন্যই করা উচিত আমার মনে হয়, আর্ট ফর্মটা আরেকটু বেশিক্ষণ ধরে রিলসগুলো সময় বাড়ানো, এবং ধরো ইউটিউব বা ফেসবুকের সময়গুলো বাড়িয়ে একটু মানুষকে ধৈর্য আনানো। এই যে এরম 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 করে ঘুরে শিল্পকে নেয়া, সরিয়ে দেওয়া। সরিয়ে দেয়া, এখন এইটা আঙুলে থেকে না হলে না, scrolling-এই হ্যাঁ চলে হ্যাঁ গেছে। আমরা চলে যাচ্ছি, এরম চলে যাচ্ছি। ঠিক তাই। কিন্তু দর্শককে যে ধরে রাখার আমাদের কত প্র্যাকটিস থাকে, দর্শককে কাঁদাতে হয়, হাসাতে হয়। বল না, নাচ সেই দেখে লোকে টাইমটাই কাঁদতে পাওয়া কাঁদতে যায় না। বেরোয়, ঠিক। তুই রিলস দেখে কাঁদবি? না, 3 মিনিটে তোর চোখের জল আসবে? সেটাই। আসবে না। সেই ইমোশনটাই গ্রো করতে না, পারে না। সাপ মোচনে ধর সখী আঁধারে একেলা, বা সখী ওই বুঝি বাঁশি বাজে, ওই পুরোটা দর্শক একদম কমলিকার সঙ্গে কি বলবো, একাত্ম হয়ে যেত না, লোকে একদম ভুলেই যেত আমার বাড়ি যেতে হবে। বা কোনো কিছু দেখে, আমি একটা ভাসান বলে একটা আইটেম করি, লোকে কাঁদে, মানে গ্রিন রুমে এসেও আমার হাত ধরে কাঁদে। সত্যি, সত্যি। আর অতটাই ইমোশনালি হ্যাঁ, এবারে কানেক্টেড থাকে। এই কান্নাটা নিশ্চয়ই 1 মিনিট দেখে কারুর আসতে পারে না। কারুর বা কোনো রোমান্টিক কিছু দেখলে কোনো অনুভূতিগুলো কখনো ক্রিয়েট হতে পারে না এত শর্ট টাইমে। তার জন্য একটা ডিউরেশন দরকার, এবং সেই ধৈর্যটা দর্শকদের করাতে হবে। সব আমাদের ওইখানে দিলে হবে না। একটু যারা রিলস করছে তাদের তো কোয়ালিটি আছে,
তারা তো পারে বলেই, গান পারে বলে, নাচ পারে বলে, অভিনয় পারে বলেই করছে এবং তাদের লোকে দেখছে। সুতরাং তাদেরকে মঞ্চেও দর্শককে ডাকতে হবে। এই জন্য আমরা মানে রিলের আর্টিস্টদের শুধু রিল করে না, তারা মঞ্চ ভাড়া করুক, করে দর্শকদের টিকিট কেটে ডাকুক। ঠিক তার জন্য তাদেরকেও প্র্যাকটিস করতে হবে, তাই জন্য তাদের শিল্প চর্চাটারও অনেক উন্নতি হবে, ঠিক তারা অনেক লাংজিভিটি বাড়বে একদম প্র্যাকটিসের জন্য। একদম। সুতরাং আমি একটাই অনুরোধ করব, যারা শুধু রিলস করো তারা দর্শকদের মঞ্চেও ডাকো, তোমাদের একটা দায়িত্ব। কেন এই জেনারেশনই কিন্তু পারবে, আমাদের তো সময় চলে যাচ্ছে, আমরা আর কতদিন নাচ করব। তোমাদেরকে যে গুরুরা সব দিয়েছেন সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদের, এবং তোমাদের বড় ভূমিকা। তোমরা যদি ইনিশিয়েটিভ না নাও আমরা পারবো না, আমরা তো বিদায়ের দিকে। তোমাদের হাতেই আমাদের সংস্কৃতি, তাই সংস্কৃতিকে একটু বাঁচাও। তোমরা রিল করছো, সুতরাং তোমাদের পরিচিতি হচ্ছে, সেই পরিচিতিতে অবশ্যই দর্শক আসবে। এই পরিচিতিটাকে এবারে কাজে লাগাও, মঞ্চে মঞ্চ ভাড়া করো, টিকিট বিক্রি করো, প্রোডাকশন নামাও, এবার ওই দুটো মানসিকতাই আনাও। একদমই এটা আমার রিকোয়েস্ট রইল মানে নিউ এটার জন্যই নিউ আমি- জেনারেশনের কাছে, যে মানুষের ধৈর্যটাকে তোমাদেরকেই বাড়াতে হবে এবং শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে। অর্থনৈতিক দিক দিয়ে যদি পিছিয়ে পড়েন, এই জন্যই তো। এবং কি বলতো, শুধু একটা নাচের সঙ্গে তো শুধু নৃত্য শিল্পী না, মেকআপ আর্টিস্ট নয়, রিলসেও মেকআপ করতে পারছে, কিন্তু যে লাইট করছেন, যিনি সেট করছেন, তাদের কি বড় ভূমিকা ছিল। একদম যিনি লাইট, যিনি সাউন্ড, যিনি সেট করছেন, যিনি একদম। প্যাকেট দিচ্ছেন, মানে প্রোগ্রামের যে প্যাকেট, চা হলগুলো দেখবি যারা চা বিক্রি করতো, এটাই তাদের জীবিকা। এবারে হলের শো কম হতে তারা কি করে বাঁচবে? সেটা তো তারা 20 বছর ধরে চা বিক্রি করেছে হলে, ইন্টারভ্যালে, হাফ টাইমে। ঠিক ঠিক তাই প্রত্যেক একটা শিল্পর সঙ্গে কতজন জড়িয়ে, সবাই সংসার চলছে, এই সব কিছু হত্যা করার আমাদের রাইট নেই। তাদের প্রত্যেককে নিয়ে আজকে আর্ট ফর্ম তৈরি, সেই শিল্পকে বাঁচাতে হবে সবাই মিলে, এবং নতুন প্রজন্মকে। আমি মেইনলি তোমাদের কারণ প্রচুর নতুন কোয়ালিটি, প্রজন্মেই না- সেই কোয়ালিটিটাকে তোমরা এই কোয়ালিটিটা দিয়ে বাঁচাও। কেন তোমাদের তো সুবিধা, তোমাদের অনেক তাড়াতাড়ি পরিচিতি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ লোকে তোমাদের চিনছে, নামে চিনছে, তোমাদের ফেসে চিনছে। সুতরাং তোমরা যখন ফেসবুকে বা কিছুর অ্যাড দেবে যে আমি জ্ঞান মঞ্চে আজকে আমার সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি এই নৃত্যনাট্য বা আমি ক্লাসিক্যাল পারফর্ম করছি, এবারে আপনারা আসুন, তোমাদের ফেস ভ্যালু আছে, লোকে আসবে। তাই জন্য তোমাদের অনেক দায়িত্ব। একটু আমি অনুরোধ করছি, বড় গুরু হিসেবে বা টিচার হিসেবে না, আমি একজন প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ হিসেবে তোমাদের রিকোয়েস্ট করছি, একজন ভারতের নাগরিক হিসেবে রিকোয়েস্ট করছি, তোমরা শুধু ওই মোবাইল ফোনে শিল্পটাকে রেখো না, মঞ্চে আনো। সংস্কৃতিটা না হলে কিন্তু বাঁচবে না, হারিয়ে যাবে। সত্যি তাই সত্যি তাই। এবং নতুন প্রজন্ম কারণ এই তোমাদের ক্ষেত্রে সেই পিছিয়ে ট্যালেন্ট যাচ্ছে আছে, ওদের অনেক। ট্যালেন্ট আছে, লোকের ভালো লাগছে বলেই তো দেখছে। ঠিক তাই খারাপ হলে তো মানে যারা ভালো করে, আর সবাই বলছে সংস্কৃতির না, মানটা প্রচুর যেহেতু এই মানুষ কারণে ভালো করছে, একদম এই জায়গাটা কারোর কাছে পৌঁছচ্ছে না বলে মানে এই মানটা নামবে। মানটা নেমে যাচ্ছে, এবং নতুন প্রজন্ম কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে না, একদম, নাচের একদম, সাথে একদম। কানেক্ট হতে কেন পারছে 3 না। মিনিটের নাচের জন্য তো পরিশ্রম করতে হয় না, সেটাই, কিন্তু 1.5 সেটাই। ঘন্টা স্টেজে নাচের জন্য অন্তত কত মাস পরিশ্রম, একটা প্রোডাকশন 3 মাস 4 মাস ধরে 4 ঘন্টা 5 ঘন্টা রিহার্সাল হয়ে নাবে, একদমই তাই। কিন্তু রিলে কি সেই প্র্যাকটিস হয়? দরকারই পড়ে না। কখনোই হয় ঠিক, না, ঠিক কখনোই তাই। দরকারই পড়ে না, সত্যি কথা, দরকারই পড়ে না, ঠিকই না। এই জন্যই আমার সকল দর্শককে একটাই রিকোয়েস্ট, যে যারা মা বাবা, যারা বাড়ি থেকে পরিবার, এই আমরা আমাদের বাবা মার কাছ থেকে সেই সাপোর্টটা পেয়েছি যে একদম। প্র্যাকটিস করলে অনেক, জো করেগা রিওয়াজ वो করেগা রাজ, এই কথাটা একদম, একদম। কতটা সত্যি, এটা যারা করতে পারছে না, যারা নতুন প্রজন্মের যারা এবং এখন বাচ্চা যারা কাচ্চা নতুন আসছে, তারা তো পুরনো হবে, একদম। তাদেরও তো নতুন প্রজন্মকে নতুন শেখাতে হবে। প্রজন্মকে এবার শেখাতে প্র্যাকটিস না হবে। করলে তারা কি শেখাবে? একদমই তাই। এই তারা যদি শুধু 3 মিনিট নিয়ে ভাবে, তারা নতুন প্রজন্মকে কিচ্ছু দিয়ে যেতে পারবেন না। সত্যি সুতরাং তাহলে নতুন প্রজন্ম তো হারিয়ে যাবে। এখন তারা নতুন, তারাও তো প্রবীণ হবে, তারাও তো পুরনো হবে, তাদেরও তো তখন দায়িত্ব আসবে নতুন প্রজন্মকে তৈরি করা। তার জন্য দরকার কি শিক্ষাটা। ঠিক ঠিক
ঠিক তাই। এবং নাচের সাথে কানেক্ট হওয়াটা, মন থেকে কানেক্ট, ভালোবাসা হওয়া, এই যে তোদের ভালোবাসাটা ওড়িশিতে মোক্ষ, এই একদম যে ঈশ্বরের সাথে তোদের একটা সাত্ত্বিক কানেকশন সাত্ত্বিক যে কানেকশন, সেই কানেকশনটা রিলসে কখনো সম্ভব না। কখনো সম্ভব নয়, ঠিক সেটা একদমই তাই। মঞ্চেই ওই লাইট কনসেন্ট্রেট করছে, এবং কতগুলো আইবল, ওরাই তো আমাদের লেন্স, এবং ওই অতগুলো ওই ফিলিংটাও কালো ক্রিয়েট করতে মাথা, পারছে না। ওইগুলোর যে ফিলিংস, ওই যে যে আত্মস্থ হয়ে যাওয়ার ওই, মানে আমরা কি পরে লাইক কমেন্ট কি লাভ নানা রকম তোদের হ্যাঁ, সাইন হ্যাঁ, আছে, হ্যাঁ। সেইগুলো দিয়ে বুঝছি, কিন্তু দর্শকদের যে, আমরা মঞ্চের শিল্পীদের যে ডাইরেক্ট ইন্টারাক্ট, ডাইরেক্ট কান্না, ডাইরেক্ট গ্রিন রুমে এসে জড়িয়ে ধরছে, এবার হাততালি, এই যে ডাইরেক্ট যে আমাদের একটা কন্ট্যাক্ট, এইটা যে কতখানি একটা শিল্পীকে নিয়ে যায়, স্তরে পৌঁছায়, সেটা বলার না। সেটা কিন্তু তারা পাচ্ছে না, হ্যাঁ, আর এই তারা বঞ্চিত হচ্ছে। এক্সপ্রেশনের ফিলিংটাও সেইটা না ক্রিয়েট একটা করতে পারছে আলাদা না, যার কারণে অভিজ্ঞতা। ধর একটা জার্নি, ধর একটা ডান্স ড্রামায়, একটা শ্যামা নৃত্যনাট্য, হ্যাঁ, হ্যাঁ। প্রথম থেকে বজ্রসেনকে দেখছি সেভাবে চলছে চলছে চলছে, গিয়ে রাস কমিতে পারিলাম না, আসছে হাই একই সমাপন, এইগুলো আসছে, সেটা চলতে চলতে আসছে, সত্যি। ডেভেলপ করছে এক্সপ্রেশন, ইমোশন, এবং ইনক্লুডেড দর্শকরাও কিন্তু পার্ট অফ দ্য প্রোগ্রাম হয়ে যায় তখন। একদম কিন্তু এখানে কিন্তু আমি দর্শকদের দেখছি না, পরে জানতে পারছি কার কিরম লাগছে, ঠিক এবং সেটাও যে সবাই পুরোটা দেখে করে, আমি ডাউট। একদম সেটাও পরিচিতির ওপর। বুবুনদার নাচ দেখে, কাকামণির নাচ দেখছি বা কোহিনূর সেন বরাটের নাচ দেখছি, ভালো লিখতে হবে, লিখে দিল। তোর স্টুডেন্টরা প্রিয়াঙ্কার নাচ দেখছে, ভালো তো আমায় লিখতেই হবে, লিখে দিল। তারাও কিন্তু পুরো নাচ দেখে লেখে না, না, বা বিচার কারুর করার ওপর ক্ষমতাটাও- রাগ থাকলো, সে নাচ খারাপ তো লিখতেই হবে, লিখে দিলাম। নাচটা দেখেই নেই, কিন্তু খারাপ লিখে দিল। এই যে ম্যান টু ম্যান লাইকিং এর ওপর কমেন্ট হচ্ছে, যাকে লোকে বেশি ভালোবাসছে, বেশি ভালো লিখছে, যাকে অত পছন্দ করে না তাকে দেখছেই না, লিখে দিচ্ছে। এই যে তাতে কি যথাযথ মূল্যায়ন শিল্পের হচ্ছে না, পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে। কিন্তু একটা মঞ্চে যখন করি, প্রচুর চেনার সঙ্গে অচেনা মানুষ, তারা আমার শিল্প সংস্কৃতিকে দেখে অ্যাপ্রিসিয়েট করছে, তখন যে সার্থকতা, সেটা একটা আলাদা। একদমই একদমই তাই। আর এই এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা আসে যে এখন তো রিয়ালিটি শোজ এর জন্য অনেক চলছে যুদ্ধ, একদম। টিভিতে আসার জন্য। তো এক্ষেত্রে আমরাও দেখেছি আমাদের অনেক রিনাউন্ড রিয়ালিটি শোজে সব আর্টিস্ট মানে অ্যাক্ট্রেসদের বসায় জাজমেন্টে, যার কারণে অ্যাক্ট্রেস বিচার করবে নাচটা যতটা না তারা সাত্ত্বিক অর্থ দিয়ে বোঝে, সেই জায়গাটার মানে অ্যাক্টিং আর ডান্স দুটো তো ডিফারেন্ট এবারে একটা জায়গা আবার আমাদের। হ্যাঁ, সেই দুটোর মানে সংমিশ্রণে একদম, এবারে যখন একদম। অ্যাক্ট্রেস সামনে বসে যাচ্ছে, সেইটা না প্রিয়াঙ্কা, শুধু কিন্তু নাচের ক্ষেত্রে, গানের রিয়েলিটি শো হয় না, গানের কিন্তু সব বড় বড় গুরুরা বসেন, ঠিক যাদের দেখে বড় হয়েছে, যাদের ঠিক। দেখে মানুষ সঙ্গীত শিখেছে, সেরাম ব্যক্তিত্বরা বসে। একমাত্র নাচের ক্ষেত্রে আমার মনে হয় তাতে কি আমরাও দায়ী, আমরা হয়তো ফেস ভ্যালু তৈরি করতে পারিনি, আমাদের দিয়ে হয়তো টিআরপি হবে না। কিন্তু আমার তাই জন্য এটা বক্তব্য, আমি আগেও বলেছি অনেক সময়, যে যাদের টিআরপি তো থাকতে হবে, না হলে স্পন্সর না পেলে তো আর প্রোডাকশন, ঠিক, ঠিক, এক একটা রিয়েলিটি শো প্রচুর খরচ। আমি কিন্তু প্রডিউসারদের তাই জন্য দোষ দিচ্ছি না, কেন প্রচুর খরচ, সেই খরচটা বাঁচাতে গেলে ফেস ভ্যালু দরকার, কিছু সামনে ফেস আনা দরকার, যাদের দেখে মানুষ পয়সা দেবে, না হলে তো টাকা ছাড়া তো কোনো কিছুই সম্ভব কোনো না। কিছুই সম্ভব তা না। আমার মতে যদি ডান্সারদের, আমি নৃত্যশিল্পী হয়েই বলছি, যদি নৃত্যশিল্পীদের ফেস ভ্যালু কম হয়, বলছি, যদি আপনাদের মনে হয় ফেস ভ্যালু কম, আমার তো মনে হয় না মমতার সঙ্গে তনুশ্রী শঙ্কর, মুন্নিদি, আন্টি, এদের ফেস ভ্যালু কম, কোথাও কম আছে বলে, আমার মনে হয় ঠিকই, এদের কি মানুষ চেনেন না? একদম সুতরাং এনারা তো বসতেই পারেন জাজমেন্টে, এনাদের যথেষ্ট ফেস ভ্যালু আছে। তাও বলছি, তাও যদি তারা মনে করেন যে কমার্শিয়াল আর্টিস্টদের অনেক ফেস ভ্যালু বেশি, বসান, কেন তাহলে অর্থের তোমার মনে দরকার, হয় না যে কিন্তু তার সঙ্গে ভালো গুরুদেরও বসান।
এতে নাচের পরিমাণটাও বাড়ে তারা এবং পরিমাণটাও বাড়ে, তাহলে গুরুরা কমেন্ট করছেন, মানে গুরুরা বলে দিচ্ছেন কার কি পাওয়া উচিত, বা গুরুরা বোর্ড অফ কমিটি হচ্ছেন, তারা বলছে এই এই মানে ধরো একটা নাচ কোরিওগ্রাফি হচ্ছে, এইটা এরমভাবে প্রসেসিংটা হওয়া উচিত, এটার অর্থ এই বলছে, তাহলে অনেক অথেন্টিক হচ্ছে, কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না। অথচ যাদের ফেস ভ্যালু আছে তারাও বসছেন, তাদেরকে যারা দেখতে ভালোবাসছেন তাদের নিশ্চয়ই, তারা সেই জায়গায় গেছেন, নিশ্চয়ই তাদেরও তো প্রচুর ক্ষমতা আছে, তাদের কোয়ালিটি আছে বলেই তারা গেছেন, তাই তাদের তোমরা বসাচ্ছ, ঠিক ঠিক তাদের জন্য টাকা পাচ্ছ, সুতরাং তাদেরও দরকার। আবার নৃত্য গুরুদেরও দরকার, যেহেতু নাচের রিয়েলিটি শো, নাচটা বুঝতে পারে, মানে বুঝতে পারেন হ্যাঁ, তারা। ঠিক। সুতরাং তাদেরও রাখো, যাদের ফেস ভ্যালু আছে, ফিল্ম স্টারদের, তাদেরকে আমি সম্মান দিচ্ছি, কেন তারা সেই জায়গায় নিয়ে গেছেন, তাই জন্য আমরা নিয়ে যেতে পারিনি, সুতরাং এটা আমাদের ব্যর্থতা। সুতরাং কিন্তু তাদের জ্ঞান অনেক বেশি, নাচের ব্যাপারে জ্ঞান অনেক বেশি, সুতরাং নাচের গুরুরাও থাকুন, তারাও থাকুন, ঠিক তাই, ঠিক তাই, দুটো একদম, মিলিয়ে যদি হয় ভালো হয়। একদম। এবং এই রিয়েলিটি শো কিন্তু খুব দরকার। ভাবনা, একটা একটা গ্রামের একটা গরিব ঘরের ছেলে বা মেয়ে, তারা কোনোদিন ভাবতেই পারেনি শহরে একটা মঞ্চে নাচ করবে, একদম। সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ তাদের চিনছে, তারা সেই উপার্জন করে ভালো জায়গায় শিখতে যেতে পারবে। এটা রিয়েলিটি শোকে কিন্তু আমি সাধুবাদ জানাই, একদম ভীষণ দরকার। একসাথে কত মানুষের কাছে একটা ট্যালেন্টকে এনে দিচ্ছে, সেটা ভীষণ প্রয়োজনীয়। আমি ভীষণ সাপোর্ট করি রিয়েলিটি শোয়ের, কিন্তু এই বিতর্কগুলো আসে না যদি নৃত্যশিল্পীদের তারা ভাবেন, যদি বসান, মনে হয় খুব ভালো হয়, যেটা সঙ্গীতে হয়, ঠিক। যেসব গুরুরা বসেন, সেখানে যদি ফেস ভ্যালু না মনে হয় আপনাদের নৃত্যশিল্পীদের আছে, কিন্তু আমি যাদের নাম করলাম তাদের তো আছে মনে হয়, একদমই, বা একদম, আরো অনেকের আছে, একদম। সুতরাং তাদেরকে আনা হোক, তার সাথে ফেস ভ্যালু যদি মনে করেন তাদেরকেও বসান, সত্যি, তাদের সত্যি। বসানোতে আপত্তি নেই, কিন্তু নাচ যারা প্রকৃত নাচ নিয়েই চর্চা করেন তাদেরকেও রাখা উচিত। সর্বোপরি একটাই কথা, যেটা সেক্ষেত্রে নৃত্য একটা শিল্প, এই শিল্পটাকে যদি ভালোবাসতে হয়, একদম সবার আগে ঠিক গুরু, এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। একদম, এই গুরুমুখী এই আর্ট বিদ্যাটা, ফর্মটাই, নাচ বলে না, গান গান, বাজনা সবই, বাজনা সবকিছু। অভিনয় সবই শিখতে হয়, একদম, এবং ঠিক জায়গায় শিখতে হয়। মানুষকেও চিনতে এই সুযোগ যে করে লোকে দিন ভাবে যে অভিনয় শিখতে হয় না, আমরা যেমনি কথা বলি তাতেই হয়ে যায় না, অভিনয় শিখতে হয়, প্রচুর টেকনিক্যাল দিক আছে, সবই শিখতে হয়, ঠিক ভালো করে করতে গেলে এবং টিকে থাকতে হলে শিখতে হয়, সকলের কাছে কিন্তু এটা একটা শিক্ষণীয়। একদম শিখতে হয়। আর এবারে আসি একদম একটা তোমার কথায়, সেটা হচ্ছে তোমার তো জীবনে অনেক 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 রকম প্রোডাকশনস করেছো, বিভিন্ন রকম, কখনো মহাভারত, কখনো রাবণ, কখনো দেবী মাহাত্ম্য, আমরা ইচ্ছামতির গপ্প পেয়েছি, তার সাথে শিখণ্ডী পেয়েছি, এত এত নাম আছে। তোমার কি মানে কোন এমন কোনো ক্যারেক্টার আছে যেটাতে তোমার ওরকম প্রোডাকশনে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা পুরোপুরি আমি, বা এই ক্যারেক্টারটা হতে পারে মানে এটা খুব আমার সাথে যায়, এরকম কোন দেখ, আমাদের প্রোডাকশন? সবচেয়ে হিট প্রোডাকশন আমার রাবণ, একদম। আমি রাবণ করি, কিন্তু আমি আমি রাবণ, দেখেওছি সামনে। হ্যাঁ, অনেকবার দেখেছি অনেকবার, অসাধারণ একটা। রাবণ কিন্তু আমার জন্য নয়, আমি এটা করতে হয়, মানে মনে হয় না এটা আমারই জন্যে, আমায় করে সেটা ডেভেলপ করতে হয়েছে। কিন্তু আমি, আমার একটা রোদ্দুরের গল্প বলে আমার একটা প্রোডাকশন আছে, যেটা 7টা চরিত্র করি আমি একই সঙ্গে, কখনো 25 বছরে, কখনো 45 বছরে, কখনো 65 বছরে, কখনো 75 বছরে, মেকআপ চেঞ্জ করে করে হচ্ছে। আমি ওইটা মনে হয় আমার খুব, মানে মনে হয় মেকআপ চেঞ্জ এটা মানে পুরো অন স্পট? অন স্পট, মানে জাস্ট 2 লাইন হয়তো গান, একটা নাচ হচ্ছে গ্রুপ, আমায় রাহুল মেকআপ করতো, তখন রাহুল নন্দী, ও মেকআপ চেঞ্জ করছে, ওকে, মানে একদম জাস্ট নাচটা করে তুমি একদম বাইরে। একদম, মানে 2 মিনিটে পাকা চুল উইক চেঞ্জ হয়ে গেল, 2 মিনিটের কার, মানে ওইটায় আমার মনে হচ্ছে আমার অনেক স্কোপ, এবং মনে হয় এটা আমি, মানে এটা আমার জন্য, বাহ, দারুণ লাগলো, এটা মনে হয়। দারুণ লাগলো। আচ্ছা কাকামণি, তোমার সাথে তোমার স্টুডেন্টসদের সম্পর্ক তো সবসময় খুব স্ট্রং। এটা সবাই জানে, খুব স্ট্রং, মানে এক্ষেত্রে আমরা শুরুতেই বললাম যে আমাদের শুধু সম্পর্কটা। স্টুডেন্ট না, আমি খুব নতুন প্রজন্মকে
অ্যাকসেপ্ট করতে ভালোবাসি। সেটা আমার বাড়ির ক্ষেত্র। আমার বাড়িরও ছোটরা আমার ভক্ত সবচেয়ে বেশি, কেন ওদের মনটা আমি খুব আমি খুব আধুনিক মানসিকতার মানুষ, তাই জন্যেই হয়তো আমি ওদের মতো করে মিশি বলে ওরা আমার খুব কাছের। সত্যি তাই, সত্যি এই কাছের হওয়াটা গুরুদের কেননা সবচেয়ে- তোর সময় আমার সময় আলাদা, আবার তোর পরবর্তী জেনারেশন আলাদা, কিন্তু আমি রিজিট থাকলে হবে না যে আমার জেনারেশনে যেরাম চলেছে এদেরও, আমি গুরুদের কাছে যেরাম চলেছি সেরাম। আমি গুরুদের কাছে ভাবতেই পারি না আমার প্রেমের কথা বলবো, আমার গুরুরা সেরাম ভাবে আমার সঙ্গে মেশে accept করতে পারবেন না। পারবে না, বা আমরা মিশিয়ে নি ঠিক, অনেক দূরত্ব, কিন্তু সেটা কিন্তু অনেক, কি বলবো, অনেক কাছে যেতে কিন্তু অসুবিধা হয় একদম, আমার মনে হয়। একদম। যেমনি বাবা মাও, আগেকার বাবা মারা যেরম ছিলেন এখনকার বাবা মারা দেখবি অনেক ফ্রেন্ডলি। সেটা দরকার এই জেনারেশনের জন্য, ফ্রেন্ডলি হওয়া। একদম তাই, মানে এই জেনারেশনের জন্য তো ফ্রেন্ডলি হওয়াটা খুব দরকার, নয়তো বাচ্চারা অনেক বেশি ইনসিকিউর ফিল করে। একদম। আচ্ছা, এবারে আসি, তুমি কোরিওগ্রাফার হিসেবে নাকি নিজেকে একজন স্টেজ পারফর্মার হিসেবে দেখতে ভালোবাসো? এটা খুব কঠিন প্রশ্ন করলি, এটা আমাকে অনেকেই করে। দেখ, মানুষ পারফরমেন্স করতে ভীষণ ভালোবাসে, ভালোবাসে, ঠিক। ভীষণ ভালোবাসে। আর যেহেতু টাচুট আমার শরীরের বা প্রবলেম সেরাম নেই বলে আমি নাচতে মঞ্চে এখনো পারি 2-3 ঘন্টা। তাই জন্যে আমি, দেখ, একটা কোরিওগ্রাফি তো সেটা আলাদা, মানে একটা নিজের চাকরির সাকসেস। ধর আমি একটা রেজাল্ট যখন করেছি, ধর একটা রেজাল্ট বেড়ে আমি খুব ভালো রেজাল্ট করেছি আর আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, দুটোই ভীষণ আনন্দের, কিন্তু দুটোর অনুভূতি কিন্তু একদম আলাদা, দুটোর অনুভূতিই কিন্তু দরকার আছে। ঠিক, বুঝতে পারছি, মানে একদমই। আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, আমি ভালো রেজাল্ট করার পর আমার অনুভূতি আর ছেলের রেজাল্টের পর অনুভূতি, দুটো তফাৎ আছে, এবং দুটো অনুভূতিই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলতে পারি না আমার কোনো ভালোতেই আমার ভাল লাগছে না, সবই আমার স্টুডেন্টের ভালোতে ভাল লাগছে, এটা আমি খুব মিথ্যে বলবো, ঠিক। অনেস্টলি বলছি। মানে তুমি আমার নাচ দেখে লোকে ভালো বলছে, সেটা আনন্দ কিন্তু একটা অন্য লেভেলের, সত্যি তাই, অন্য লেভেলে। অবশ্যই আবার স্টুডেন্টের নাচ দেখে ভালো বলছে, ওই তো বললাম, নিজের আর ছেলের দুটোতেই প্রাউড ফিল হয়। দুটোতেই প্রাউড ফিল হয়। আমি নিজে সাকসেস, সেটাও প্রাউড ফিল হয়, আর আমার ছেলে যখন ভালো কিছু অ্যাচিভ করে সেটাও প্রাউড ফিল হয়। আমি বলতে পারি না আমার কোনো কিছুতেই আমার প্রাউড কিছু না, আমার ছেলেরা যা করবে, স্টুডেন্টরা যা করবে, সেটাতেই আমি বেশি আনন্দ পাই। এটা জানি না, আমার মনে হয় দুটোই খুব ইম্পর্টেন্ট। দারুণ, দারুণ লাগলো তোমার সাথে আমার কথা ক্ষেত্রে বলে। দুটোই ইম্পর্টেন্ট। দারুণ লাগলো। আজকের পডকাস্টটা কিন্তু জমে গেছে মোটামুটি। আমি তো পুরো একটা গল্পে মগ্ন হয়ে শুনছি আমি না তোমাকে। একটা, তুই জিজ্ঞেস না করলেও বলবো, বলো, বলো। সেটা হলো, এই আমার কাছে ফোন আছে বলে হাতে, ওই লেখার স্বাধীনতা, সেইটা আমার খুব, একজন সুস্থ নাগরিক হিসেবে, শিল্পী না, টিচার না, কিচ্ছু না, আমি একটা নাগরিক হিসেবে আমার খুব আবেদন আছে যারা টেকনোলজি নিয়ে ইয়ে করে বা এই ধরন যারা হ্যান্ডেল করছে এই ব্যাপারটা, একটা রেস্ট্রিকশন হওয়া খুব প্রয়োজন এসেছে, নাহলে না খুব বাজে জায়গায় আমরা যাচ্ছি। আমরা কেউ কাউকে সম্মান করছি না, প্রিয়াঙ্কা। মানে আমি দেখি, আমার না এখন মনে হয় যে, আমার তো এক এক সময় মনে হয় আমি ফেসবুক থেকে সরে যাই। মানে এত নিচু করা, মানুষ মানুষকে ছোট করার প্রবণতা, মানে সবসময় আমি শ্রেষ্ঠ, অন্য কাকে খারাপ। এই একটা মানুষের একটা না জার্নি থাকে, অনেকটা জার্নি গিয়ে মানুষ না অ্যাচিভ করে, তাকে তাদের তুমি যা খুশি বলে দিচ্ছ এবং যা রকম নোংরা ভাষায় কথা বলছো, তার মানে তার এতদিনের জার্নি, এতদিনের চর্চা, এতদিনের পরিশ্রম, সাধনা, সমস্ত তুমি, এটা কি ভাবতে পারি আমরা তো, দেখ, সব সময় সব দেখে কি আমাদের ভালো লাগে? সব নাচ দেখে আমাদের ভালো লাগে? কিন্তু আমি লাগে না। বলবো যে
জঘন্য নেচেছে, বা কাউকে আমি বলে দিতে পারি কি কুৎসিত দেখতে, কি অসম্ভব কিন্তু খারাপ, সম্মুখে কিন্তু এটা এটা কোনোদিন এটা একটা বলতে পারবে না। সুস্থতার লক্ষণ। ঠিক তাই একদমই। আমি এটা নিয়ে এটা তো আমার মাঝখানে ভীষণ ভাবে অসুস্থতা মানে ছড়িয়ে যাচ্ছে। এটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। সেটা বড়দের ক্ষেত্রে, একদমই। আমরা বড়রাও কোনো কারুর বাচ্চাদের নাচ দেখে বা পারফরমেন্স দেখে বলতে পারি না জঘন্য, ওর নাচের যোগ্যতাই নেই। ভালো লাগছে না, তুমি দেখো না, তুমি দেখো না, তুমি সরে যাও, তাকে সরে যাও। দেখো। সবকিছু এখন তো ভালো রাখতে সবেরই- পারে না, একদম। কেননা কারুর সব পারফরমেন্স ভালো রাখতে পারে না। তোর একদম। নাচ সবাই বা আমার নাচ সবাই ভালো রাখতে পারে না, কেন লাগবে? আমি কে মতামত তো হরিদাস আলাদা পাল যে হবে। আমাকে সবাইকে ভালো রাখতে হবে? ঠিক তাই। ভালো নাই লাগতে পারে, কিন্তু তা বলে তাকে অপমান করব, যা তা বলে, এবং অপমানের ল্যাঙ্গুয়েজ এত খারাপ। এবং ভীষণ ডিমোটিভেট করার একটা প্রবণতা চলে demotivate, এসেছে। মানে মানুষকে, মানে তখন এমন করে মানুষ, মানে তখন হয়তো সুইসাইড করতে বাধ্য হবে, সে অসুস্থ হয়ে পড়বে, সে এই সংস্কৃতি থেকে চলে যাবে। মানে তাই ভাববে আর আমি এই জগতে থাকবো না। সে পরের দিন ভাববে আমি লোককে মুখ দেখাবো কি করে। এরাম একটা ক্রাইসিসে দাঁড়িয়ে, মানে এমন তাকে বলা হচ্ছে, তাকে তো ফোন করেও বলা যায়, তাকে তো সাজেশন দেয়া যায়, নিশ্চয়ই দাও। যদি তুমি তাকে চেনো, তুমি যদি তাকে চেনো, এবং না চিনলেও কমেন্ট মেসেজ আছে না আমাদের, চিনলেও আমি ইনবক্সে বলবো। আমি তাকে ফোন নাম্বার না জানলে ইনবক্সে বলবো, ভাই তুমি যেটা করলে এটা কি তুমি একটু ভাবো না, এটা করো না, আমার এটা মনে করো হয় না, এটা আমার দেখো মনে না, হয় একটু যে কথা একটু এরকম শোনো, করে change মনে হয় করা তুমি যায়। এত ভালো করো, ভালো হবে ঠিক। এতে। কিন্তু তাকে আমি পাবলিকলি এমন করছিস, সেটা কিন্তু বড়রাও ছোটদের করছে, সমবয়সীরা সমবয়সীদের করছে, ছোটরা বড়দের করছে। মানে কারুর কোনো সম্মান যে একটা আছে, কেউ একটা আটকাচ্ছে 5 না। বছরের বাচ্চার সম্মান আছে, একটা 90 বছরের বৃদ্ধার সম্মান আছে। প্রত্যেকের সম্মান রাখো। তুমি 5 বছরের আর্টিস্টকেও ছোট করতে পারো না, আবার তুমি 90 বছরের আর্টিস্টকেও ছোট করতে পারো না। প্রত্যেকের সম্মান আছে। তোমার ভালো না লাগলে তুমি সরে যাও, তাকে দেখো না। আমরাও তো যার প্রোগ্রাম আমরা ভালো না বোধহয় লাগে এই দেখতে যাব শিক্ষাটাই না, শিখেছি। কিন্তু আমি বলবো যে একটা ভাবতেই পারি না কোনো প্রোগ্রাম হলে গিনরুমে গিয়ে বলবো কি জঘন্য তুই নাচ করিস, কি বিচ্ছি তোকে দেখতে, তুই কি কালো, তুই কি মোটা, তোকে কি খারাপ লাগছে, তুই নাচিস কি করে। এটা কি করে একটা ভদ্র সমাজ এগুলোকে অ্যালাউ করছে? আমার হচ্ছে ইমিডিয়েটলি এর স্টেপ নেওয়া উচিত। কি বড়দের ছোটদের কমেন্ট, কি ছোটদের বড়দের কমেন্ট, কি সমবয়সীদের কমেন্ট, কেউ কাউকে ছাড়ছে না। শুধু কিভাবে টেনে তাকে নামিয়ে এনে নামানো তাকে যায়। একদম শেষ করে দাও, মানে এমন করছে, মানে যাতে তারা একদম আত্মহত্যা করলে বোধহয় শান্তি। এটা তো খুব খারাপ দিক। মানুষ ভুল হতেই পারে। আমার সব প্রোডাকশন, সব নাচের কম্পোজিশন ভালো এবং এটা হতে রিসেন্টলি পারে, আমরা এটা একটা হতে পারে না। একদমই আমার প্রত্যেক দিনের নাচ ভালো হয়, কখনো এটা না। হতে পারে না কোনো শিল্পী। একজন আর্টিস্টের তো প্রত্যেক ভালো দিনের খারাপ, এক একদিন পারফরম্যান্স ভীষণ ভালো, এক সমান একদিন হয় না। ভালো হয় না, এক একদিন মোটামুটি হয়। এটা নিয়েই একটা জগৎ। কিন্তু তাকে, আর মেনলি তার রূপ নিয়ে বলাটাকে আমি তীব্র প্রতিবাদ জানাই। মোটা ডগা, তাকে বুড়ো বৃদ্ধা, মানে বুড়ো, এইসব ল্যাঙ্গুয়েজ, এইসব কালো কুৎসিত, এইসব তো অপরাধ আমার মনে হয়। একদম এটা ক্রাইম। একদম। আর তার এটা তো পরিবর্তে আমার কত মনে হয় মানুষের ক্রাইম। ইচ্ছাটাও ভেঙে যাচ্ছে। ইচ্ছাটাই তো চলে যাবে তাদের যে কিছু করার। বড়দের ক্ষেত্রে ভীষণ অসম্মান। সে এতদিন যা একটা মানুষ জায়গায় যেতে গেলে ভাই অনেক পরিশ্রম, সে এমনি এমনি যাবে না। কিন্তু তাকে ওইভাবে অপমান করা যায় না। আবার কোনো ইয়াং আর্টিস্ট, তাকেও ওইভাবে অপমান করা যায় না। সে একটা কোনো কিছু পারফরমেন্স দেখে তার খারাপ লাগলে তাকে তুমি ফোনে বোঝাও, ফোন নাম্বার না জানলে ইনবক্সে বোঝাও, কিন্তু তুমি পাবলিকলি তাকে এমন অপমান করছো, সে হয়তো নাচ গান ছেড়েই দেবে, সে ভালো হলে আত্মহত্যা করবে, সে অসুস্থ appreciation-টাও হয়ে পড়বে। কিন্তু এটা খুব যে কম কত লোকের। খারাপ। এবং ভাই, ভালোকে ভালো বলতে শেখো। বলতে শেখা। আমি না প্রাণ খুলে প্রিয়াঙ্কা ভালোকে ভালো বলতে ইচ্ছে করে। আমিও সত্যি গো, কোনো সত্যি নাচ তাই। দেখলে না, যদি সে আমার চেয়ে ছোট বড় আমার ম্যাটার করে না, অপূর্ব, আমার মনে হয় জড়িয়ে ধরে তাকে আদর করি, মনে হয় আমার থেকে টাকা পয়সা দিয়ে বলি আর একটা তুই তোমরা প্রোডাকশন এই কর। জন্যই বোধহয় আমাদের গুরু হয়েছো, এবং আমরা সেই শিক্ষাটা এরা পেয়েছি। মনে হয়, যে বিশ্বাস কর। তোমাদের থেকেই এই শিক্ষাটা একদম। পেয়েছি যে
মানুষকে অপমান করে, তাকে ছোট করে, তাকে দুঃখ দিও ছোট না। করো না, দুঃখ দিও না কাউকে, অসম্মান, বড়দের অসম্মান করো না, ছোটদের বলছি, এবং বড়দেরও বলছি ছোটদের সম্মান দাও, সমবয়সীদের বলছি বন্ধুদের সম্মান দাও। প্রত্যেক শিল্পীকে সম্মান দাও, এরকম কুৎসিত কথা বলো না। এবং দর্শকদের বলছি, সবসময় যে তারা শিল্পী না, প্রচুর দর্শক আছে, তাদের আমি দেখি, মানে আমি কমেন্ট আমাকে কেউ করছে না, সেটা হয়তো আমাকে ভালোবাসে বা শ্রদ্ধা হয়তো করবে, যা দিন যাচ্ছে করবে, সবাই সবাইকে করবে। এবারে আমি তাদের কমেন্টে দেখি, যাদের আমি প্রোফাইল খুলে অনেক সময় দেখি যে সমাজ সংস্কৃতিটা কোথায় যাচ্ছে, দেখি মানে শিল্পকে বাঁচানোর জন্য দেখি যে যা অনেকের দেখবি প্রোফাইল ব্লক, ছবি নেই, ঠিক। মানে তারা হয়তো profile থেকেও যা করছে। খুশি, মুড়ি খেতে খেতে আমার হাতে ফোন আছে, স্মার্টফোন আছে, আমি লিখে দিই, আমি দলকে যা হোক আমার জানার দরকার নেই সে পরের দিন কি তার সমাজে কি তার একদম কতটা একদম। ফেস লস হলো, কতটা, শেষ কতটা। কিভাবে বেরোবে সেটা ভাবার দরকার। সেটা বেশিরভাগ দেখবি কমন দর্শক। আগে কিন্তু কমন দর্শক যারা কালচারালি সাউন্ড না, শুধু দর্শক, কি সম্মান করতো শিল্পীদের তারা ভগবান দেখতো। সত্যি আমরাও তো আমরা পেয়েছি সেই আমরাও তো আপ্যায়ন। নাথপতি অনাথপদ থেকে শাওলি মিত্রকে আমার মা বলছেন, নাথপতি অনাথপদ থেকে ও ছোট হোক, গেন্ডু মেনে সামনে যাবে, আমি প্রণাম করব, সামনে দেখতে পেলেই প্রণাম করব। এরাম মতো এরাম একটা অনেক। শিল্পীদের দেখতো দর্শকরা। সেই দর্শকরা আজকে হাতে স্মার্টফোনের রাইট আছে বলে কমেন্ট করার, সেই দর্শকরাই কোথায় নেমে গেছেন, কিভাবে করছে। আরে ভাই, তোমার পছন্দ নাই হতে পারে, আমার নাচ তোমার পছন্দ নাই হতে পারে, সবাই বাধ্যবাধকতা নেই তার আর এটা শিল্পকে এখন পছন্দ করতেই হবে, trolling করাটা কিন্তু তাকে একটা- অসম্মান করো না। এখন কন্টেন্ট হয়ে এই গেছে কি, ট্রোলিং। হ্যাঁ, ট্রোলিংটা একটা Content, কন্টেন্ট, এবং এটা তাদের আমার মনে ওই হয় এটা ট্রোলিং এর জন্য ban তাদের করে ওই দেওয়া যে বল, উচিত। ওই কি বলে, তোদের ফলোয়ার্স বাড়ছে। এবং ট্রোলিং একটা এই বড়- মানুষ বেশি এঙ্গেজড হচ্ছে। একদম। আজকে যদি ট্রোল করাটা একটা মানুষের আনন্দের কারণ হয়ে থাকে, মানে আমার মনে হয় তাদের শিক্ষাটা সবার আগে চেঞ্জ এক একজন সাবজেক্ট হচ্ছে, তাকে নিয়ে 1-2 সপ্তাহ ধরে এমন চলছে যে ভাববে আমি আত্মহত্যাই বোধহয় করবো, সত্যি তাই, সত্যি তাই। যে এবং আমি মানুষের সামনে দাঁড়াবো এই কি ভয়ে করে। কতজন মানে আমাকে- আগে কি এরম ছিল, একটা আমরা অডিয়েন্সটা কি বলতে পারতাম, একটা গ্রিন রুমে গিয়ে তুমি জঘন্য, তুমি কালো, তুমি মোটা, তুমি কুৎসিত, তুমি দাঁড়াও কি, তুমি আজও বুড়ি, কিন্তু সম্মুখে বলতে তাহলে পারবে না, আজও সম্মুখে এখনো বলার বড় বড় ক্ষমতা নেই। ব্যক্তিত্বদের নাচ দেখলে, তাদের 80 বছর বয়স মনে হয় কত কি শিখি, মানে পায়ে লুটিয়ে পড়ি, পা জড়িয়ে ধরি। সত্যি সে হয়তো মোটা হয়ে গেছে, সে হয়তো পায় আর শক্তি পাচ্ছে না, কিন্তু তার যে গভীরতা, তার ওই দাঁড়ানোতেই কত কিছু পাবো, তাহলে তাই না? একদম। আর আমরা সেই পারফরমেন্স গুলো দেখার জন্য তাহলে আমরা হাউতাশ হয়ে বসে থাকি। সেইখানে সেই সাধারণ যারা দর্শক, তারা কিভাবে তাদের অসম্মান করছে, কিভাবে টেনে নামাচ্ছে, এর কি কোনো মূল্যায়ন হয় না, কোনো কিছু, মানে এরকম একটা কোনো রুলস হয় না যে এই অবধি তুমি বলতে পারো, এর বয়সে তুমি বলতে পারবে না, তোমায় দাবি তাহলে কিন্তু- তোমায় তাহলে সরিয়ে দেওয়া হবে। এটা এবার এই মানে খুব দাবিটা কিন্তু দরকার। আমার সকল দর্শককে খুব দাবি request, করছি, দাবির মানে হাত থেকেও জোর বড় করে, দাবি অনুরোধ। না, হাত জোর করছি, অনুরোধ, সত্যি তাই। অনুরোধ করছি যে এটা বন্ধ হোক। সম্মান করুন, মানুষকে সম্মান করুন, একটা মানুষের প্রতি মানুষের মিনিমাম সম্মান তো দরকার। এবং সেই কখনো সামনে আপনারাও ভেবে দেখুন যে যদি সম্মানটা আপনারা কেন সামনে দেবেন থাকেন, না? তাহলে আপনাদের যদি কিরকম ছোট ছোট কথা কেউ তাই বলতো, ভাবি, তাহলে আপনাদের তাহলে কষ্ট আপনাকে হতো যদি না? কেউ বলতো ভীষণ মোটা, ভীষণ কালো, ভীষণ কুৎসিত, ভীষণ বুড়ো, সে আর ভীষণ বুড়ি, inspire-ই হবে না কোনোদিন। এই জঘন্য ড্রেস পরেছো, কি করেছো, সমাজকে তুমি একদম কুলুষিত করবে, এবারে সে হতে পারে সেই মুহূর্তটা তাকে খারাপ লাগছে, কিন্তু হতেই তাকে পারে। এইভাবে বলবে খারাপ লাগছে, আমরা তার মা recently একটা ঘটনা দেখেছি। তাকে কোনো কষ্ট, তার যে কতটা কষ্ট হলো, কথাগুলো পড়ে তার রাতের হয়তো সে 1 মাস ঘুমোতে পারেনি, মানে আমার চোখে জল আসছে। সেইটা তারা বুঝছো না, এটা কি হচ্ছে, এটা কোন নোংরামি খেলায় তোমরা নেমেছো, এটা বন্ধ হোক। মানে আপনারা হন, তুমি হোক, তুই হোক, যে আমার স্থানের হোক, আমার নিজের লোক হোক, তাদের সবাইকে বলছি এই অসভ্যতামি তোমরা বন্ধ করো। প্রত্যেককে সম্মান দাও, শিল্প তার ভালো না লাগলে তাকে দেখো না, কিন্তু অসম্মান করো না। ঠিক
ঠিক তাই। প্রত্যেককে ছোট বড় প্রত্যেককে। বড়রাও ছোটদের অসম্মান করো না, ছোটরাও বড়দের অসম্মান করো না, সমবয়সীরাও অসম্মান করো না, সম্মান দিতে শেখো। সম্মান না দিতে শিখলে না তোমরাও সম্মান পাবে না। তোমরা একদিন একদম অসম্মানের অতল সাগরে তলিয়ে যাবে। তার সঙ্গে আমাদের সংস্কৃতি। ঠিক ঠিক তাই। এবং কোনো মানুষ তার জীবনের যদি একটু ইন্সপিরেশন জোগাড় করে, মনের মধ্যে একটু সাহস জোগাড় করে যদি নাচ করতে যায় বা অ্যাক্টিং করতে যায় বা গান গাইতে যায়, তাকে এতটা ডিমোটিভেট করে দিও না, বরং উৎসাহ যদি দিতে না পারো সেখান থেকে বেরিয়ে একদম, যাও। একদম। কিন্তু তাকে ডিমোটিভেট করে ডিমোটিভেট করো না। কষ্টটাকে আর তাকে বাড়িয়ে বলো, দিও না। ফোন করে বলো, কাজে হতেই পারে, ঠিক তাই, হতেই পারে। একদম। মেইনলি আমি বলছি চ্যানেলগুলোয় না অনেক সময় না চ্যানেলের অনুরোধে, মানে চ্যানেল ঠিক করে দেয়, সেখানে কিন্তু ব্যক্তি ঠিক করে না, হুম হুম, আমি যতটা জানি। একদম। সেইগুলোই না একটু বুঝুক জানুক, কমেন্ট করার আগে একটু বুঝুক জানুক, হুম, ঠিক ঠিক তাই। করে অনেক করুক। অনেক অনেক ভালো লাগলো তোমার সাথে আজকে গল্প করে। আমি একদম পডকাস্টের শেষে চলে এসেছি। একদম লাস্ট একটা প্রশ্ন তোমার কাছে করব, সেটা হচ্ছে তুমি যদি নাচ না করতে, তোমার যদি নাচটা যদি প্রফেশন না হতো, এটা তাহলে তুমি অনেকে নিজেকে বলেছে। তাহলে তুমি নিজেকে কোন প্রফেশনে দেখতে চাইতে? আমার তো মনে হয় যে আমি একটু যদি পারি সেটা নাচি, সেটাও খুব একটা ভালো পারি না। ওটা তুমি বলো না, একটু তুমি যদি যদি কিছুটা এরকম বলো। পারি মনে হয় ওইটাই। তাছাড়া আমার গানের বাড়ি, গান করতাম, আমি গান অনেকদিন শিখেছি, গান করতাম বা অভিনয় করতাম, আমি ভীষণ ভালোবাসি। নয় অভিনয় নয় গানের আমি কিছু করতাম, চাকরি করতাম না। চাকরির একদম তুমি বিরোধী। চাকরি করতাম না, আমি ক্রিয়েটিভ, ভীষণ ক্রিয়েটিভ, মানে চাকরি ওই 10টা 5টা ওরম পারতাম না। ঠিক। নয় অভিনয় করতাম, নয় গান করতাম, এটাই করতাম। ঠিক। থ্যাংক ইউ সো মাচ ভুবন স্যার, খুব ভাল লাগলো তোমার সাথে এই পুরো আড্ডাটার সেশনে থেকে, এবং আমি অনেক কিছু শিখতে পারলাম। আমার মনের কথাগুলো অনেক ক্ষেত্রে সহমত ছিলাম, অনেক ক্ষেত্রে অনেক কিছু জানতে পারলাম। আমার খুব ভালো লাগলো, আশা রাখি আপনাদেরও খুব আর ভালো ওকেও লাগছে। বলে ও ভীষণ ভালো নৃত্যশিল্পী, থ্যাংক খুব ইউ। সুন্দর করে অনেস্টলি নাচটা শিখেছে এবং বড্ড ভালো নাচিস। থ্যাংক ইউ। তোর নাচ আমি বরাবর ভালোবাসি এবং আশীর্বাদ করি তোর নাচ সারা জীবন এইভাবেই বিরাজমান থাকুক, এবং তোর নতুন প্রজন্মকেও তুই যেন সেই শিক্ষাটা দিয়ে একদম। সুস্থ ভারতীয় সংস্কৃতিকে রাখতে পারিস, ধরে চেষ্টা, রাখতে পারিস। একদম চেষ্টা করব। আমার ভুল ভ্রান্তি, তুমি তো আমাকে চেনোই, কখনো ভুল ভ্রান্তি হলে সবসময় ধরিয়ে দেবে এবং সবসময় আমি বলবো। সেটা একসেপ্ট এবং করতে তোদের পারি, তুমি আমাদের জানো। সঙ্গে তোদের যা রিলেশন সেক্ষেত্রে তো মারধরও খেতে পারি, একদম। আমরা মারধর খেয়ে শিখেছি, এখন তো মারধর করলে পুলিশে ওরে কমপ্লেন বাবা, চলে যায়। এইটাও একটা একদম। ভয় করে এখন, সত্যি রীতিমতো ভয় ভয় করে, লাগে এখন, বকতে মানে ভয় লাগে। বকতে ভয় লাগে। বা আমি বৃদ্ধ হয়ে গেলাম প্রায়, তাও বোধহয় এখন কোনো মেয়েকে বোধহয় এরকম গাল টিপে আদর করতে পারবো না। তোদের তো জড়িয়ে আমরা তোরা আদর আমাদের খেয়েছি। এরম ভাবে জড়িয়ে আদর খেয়েছি, একদম, এখন বাবা একদম। ভয় লাগে কোথায় কি কে বলে, মানে কোথায় যে কি বলে দিচ্ছে, কিভাবে তোকে মানে কিছু, মানে কিরকম একটা আতঙ্ক হয়ে গেছে সব, মানে সবকিছু কিরকম আতঙ্ক। কিছু একটা ছবি দিলেও ভয় লাগে, বাবা এটা নিয়ে আবার কে কি বললো, একদম দেখি তাই। তো কি কেউ খারাপ টারাপ বললো না, একদম, আমার সাথে তো ঘটেছে এরকম এরম একটা ঘটনা। মনে খারাপ বললো না তো, মানে আগে এটা ভাবতেই পারিনি এরম যে হতে পারে, মানে কিনা একটা আতঙ্ক হয়ে গেছে আমাদের শৈল্পিক মাধ্যমটা। এটা থেকে এই একটা সুন্দর একটা আবহাওয়া তৈরি হওয়া, আর ভালো একটা অক্সিজেন তৈরি হওয়া খুব দরকার, খুব দরকার, সত্যি। ভীষণ দরকার। এরম ঠিক ভালো হচ্ছে না, ভালো লাগছে না, মন খারাপ হয়ে মন যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, সত্যি। মন মানে খারাপ হয়ে যাচ্ছে। সবশেষে একটাই জিনিস মনে হয় যে ভালো আমরা করি না করি, ভালো কমেন্ট দরকার নেই, অ্যাটলিস্ট একটু উৎসাহ। একটু আমরা উৎসাহ দিন। শিল্পীরা উৎসাহের একদম, মানে একদম একদম। আমরা ভিখারি তো সেই বলতে জন্যই পারো। ভিখারি, একদমই, আমরা সেই জন্যই উৎসাহের বেঁচে ভিখারি। রয়েছি। আমরা যদি একটু উৎসাহ পাই, আমরা চেষ্টা করব আরো ভালো কিছু তৈরি করার বা আরো একদম, ভালো কিছু একদম। প্রেজেন্ট করার। এই সাথে সাথে আমার পডকাস্টটা শেষ করছি আজকে এখানেই। আর থ্যাংক ইউ তোর সো আরো মাচ। সুবিধা গৌরব, তোমার একদম, এখন অভিভাবক আমার গৌরব পুরোটা তরফদার। জুড়েই তাহলে গৌরব ওকে আমার রয়েছে। ভীষণ ভালো লাগে। ও এত ইন্টেলিজেন্ট, ও এত স্টোরিগুলোর মধ্যে এত ইন্টেলেক্ট ব্যাপার,
অনেক আমার ফ্যান আমি ওর, হ্যাঁ। এবং ওর দ্বারাও তুই অনেক সমৃদ্ধ হবি, তাই জন্য আমরা অভিভাবক হিসেবেও খুব নিশ্চিন্ত। সবাই বলে আমায় উর্মিলাদিও মেয়েদের হাত বলেছে। থাকে, আমার তো গৌরব পুরো একদম, তৈরি একদম, করে দিল একদম, আমাকে। একদম। আমার তো নাচ, আমার নৃত্যগুরু তো আমার রয়েছেনই, তার সাথে আমি সাথে আমার এত উর্মিলাদিও কিছু। কিন্তু এটা বলেন যে একদম, গৌরব একদম। এত ভালো যে আমার মেয়ে খুব ভালো থাকবে এবং ওকে আরো প্রোগ্রেস করবে ও। ঠিক তাই, ঠিক একদম। তাই। থ্যাংক ইউ সো মাচ। আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে, কারণ আরও এরকম নতুন নতুন ঘটনা নিয়ে আসবো, যেই ঘটনাগুলো কোনোদিন অজানাই থেকে না যায়, যাতে আরও লোকের কাছে পৌঁছে যেতে পারে। এনারা যা করেছেন জীবনে সেগুলো সকলের জানা দরকার, কারণ শুধু কিন্তু গায়ক, গায়িকা বা অভিনেত্রী হতে গেলেই নাচ শিখতে হয় তা কিন্তু নয়। নাচের একটা আলাদা ঐতিহ্য আছে, নৃত্যের একটা আলাদা 64 কলার একটা বিষয় আছে, একটা সবচেয়ে বড় কলা তো বলে বড় কলা একদম। সবচেয়ে তো ইম্পর্টেন্ট। সেই জায়গাটাকে সবসময় প্রাধান্য দিন। আর আমি তো থাকবোই তোমাদের সাথে, আপনাদের সাথে এবং তোদের সাথে। এইরকমভাবে সঙ্গে থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ। টাটা।